হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন বিভাগের শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদের পর্যায় সারণী পড়াবো। থাম্বনেল দেখেই বুঝে গেছো আমার দুই হাতে, এক হাতে সোনা, এক হাতে হিরে, ডায়মন্ড, এক হাতে গোল্ড। তো বুঝতেই পারছো আজ আমরা কি শুরু করতে চলেছি। আজ আমরা শুরু করতে চলেছি পর্যায় সারণী পিরিয়ডিক টেবল। তো চলো, এই পর্যায় সারণী তোমাদের কিন্তু এই যে লাস্ট মুহূর্তের প্রিপারেশন যেটা চলছে, এখানে যে এই ক্লাসটা কিন্তু একবার তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার ভীষণ ভীষণ কাজে লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস পর্যায় সারণী। এবং এই ক্লাসের সম্পূর্ণ পর্যায় সারণী তোমাদেরকে আমি রিভিশন করাবো। তো এখনো পর্যন্ত পর্যায় সারণীর কনসেপ্টগুলো যাদের কাছে ধোঁয়ার মতো কালো কিংবা সাদা, এই শেষ মুহূর্তে ওয়েলকাম টু ফিজিক্স দাদা। চলো আমরা আছি তোমাদের পাশে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আগামী দিন যতদিন না তোমরা জীবনে সাকসেস পাচ্ছ, ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মের প্রত্যেকটা শিক্ষক তোমাদের সঙ্গে রয়েছে। তো চলো আজ আমরা শুরু করছি পর্যায় সারণী। তো পর্যায় সারণী, চলো পর্যায় সারণী মানে কি দেখো, এখানে দুটো শব্দের সমন্বয়, একটা শব্দ আছে পর্যায় আর একটা হলো সারণী। পর্যায় মানে কি? পর্যায় মানে হলো তুমি একটা জায়গা থেকে তুমি যাত্রা শুরু করে আর একটা জায়গায় গিয়ে আবার তুমি ফিরে এলে তোমার আগের জায়গায়, এটাকে আমরা বলতে পারি পর্যায়। অর্থাৎ একটা স্থান থেকে শুরু করে আবার তুমি যেমন করে মনে করো পেন্ডুলাম, দেখবে পেন্ডুলাম, বা মনে করো কোনো একটা দড়িতে মনে করো কোনো একটা কিছু বস্তু কণা ঘুরছে, সে ঘুরে একবার এদিকে গেল আবার এদিকে চলে এলো, অর্থাৎ এটাকে বলে পর্যায়। ওকে, এইবার দেখো সারণী কি? সারণী মানে তুমি বুঝতেই পারছো শ্রেণী, সারণী মানে শ্রেণী। এবার মনে হলো যে স্যার পর্যায় সারণী কি? অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ছক, তোমরা অলরেডি জেনে গেছো। দেখো এই জায়গাটা হালকা করে দেখা যাচ্ছে, একটা ছক রয়েছে, তোমরা অলরেডি কিন্তু জেনে গেছো। তোমাদের বইতে দেখবে একটা টেবিল আছে, একটা সারণী আছে, যে সারণীর মধ্যে এই অনেকগুলি মৌল বা অনেকগুলি পরমাণু সেখানে রাখা আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এটা কি? তাহলে পর্যায় সারণী হলো একটা কি টেবিল বা একটা সিরিজ, একটা চার্ট, একটা টেবিল বা একটা চার্ট, যার মধ্যে কি আছে, এই পৃথিবীতে যত পরমাণু রয়েছে, এই পৃথিবীতে যত বস্তুকণা রয়েছে, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে তৈরি। প্রত্যেকটা পদার্থ কিছু না কিছু পরমাণু দিয়ে তৈরি, এবং সেই পরমাণুগুলির বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়। বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকলো, প্রথমে অনেক বছর আগে 200-300 বছর আগে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকলো এই পৃথিবী, মহাবিশ্ব যে পরমাণু দিয়ে তৈরি, এই পৃথিবীতে যে পদার্থগুলি আছে, সেই পদার্থগুলি যে পরমাণু দিয়ে তৈরি, যে মৌল দিয়ে তৈরি, তাদের বৈশিষ্ট্যগুলোকে বিজ্ঞানীরা নির্ণয় করার চেষ্টা করতে থাকলো। এবং সেই সমস্ত পরমাণুর বৈশিষ্ট্যকে নির্ণয় করতে গিয়ে দেখলো যে বিভিন্ন পরমাণুর বৈশিষ্ট্য বিভিন্ন। বিজ্ঞানীদের কৌতূহল মন, বিজ্ঞানীরা কি করলো যে না আমরা, এবং এই পরমাণুগুলির বৈশিষ্ট্য নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলো যে কিছু কিছু পরমাণুর বৈশিষ্ট্য একই রকম, কিছু কিছু পরমাণুর বৈশিষ্ট্য একই রকম। তো বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকলো এই যে সমস্ত পরমাণুগুলোকে আমরা আবিষ্কার করছি, এই পৃথিবীতে বিভিন্ন পদার্থ যে পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুগুলোকে যে আমরা আবিষ্কার করছি, এই পরমাণুগুলিকে আমরা সুন্দরভাবে গুছিয়ে একটা টেবিলের মধ্যে রাখবো, যে টেবিলের দিকে এক পলক তাকালে, টেবিলের দিকে একটু তাকালেই আমি যেন বুঝতে পারি একসঙ্গে 10টা পরমাণুর বৈশিষ্ট্য আমি মনে করতে পারি, একসঙ্গে 20টা পরমাণুর বৈশিষ্ট্য আমি মনে করতে পারি, একসঙ্গে আমি 5টা পরমাণুর বৈশিষ্ট্য মনে করতে পারি। মানুষ চেষ্টা করতে থাকলো কি, বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকলো এই পৃথিবীতে যত পরমাণু আছে, এই পরমাণুর যে বৈশিষ্ট্যগুলোকে সহজে মনে রাখার চেষ্টা করতে থাকলো বিজ্ঞানীরা। কারণ এই প্রকৃতিতে তো অনেক পরমাণু আছে, তাহলে প্রত্যেকের বৈশিষ্ট্যটা কি আলাদা আলাদা করে মনে রাখা পসিবল? নিশ্চয়ই নয়। তখন বিজ্ঞানীরা কি চেষ্টা করতে থাকলো, এই পৃথিবীতে যত ধরনের পদার্থ পাওয়া যাচ্ছে, এবং এই পদার্থ যে সমস্ত পরমাণু বা মৌল দিয়ে তৈরি, সেই পরমাণুর বৈশিষ্ট্য কি করে সহজে মনে রাখতে পারি আমরা, সেই সহজে মনে রাখার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি? পর্যায় সারণী। সহজে মনে রাখার জন্য একটা চার্ট বানিয়েছিলেন। তাহলে পর্যায় সারণী কি? এই প্রকৃতিতে, এই পৃথিবীতে যে পরমাণু বা যে মৌলগুলি পাওয়া যায়, সেই পরমাণু বা মৌলের বৈশিষ্ট্যকে সহজে মনে রাখার জন্য বিজ্ঞানীরা যে একটা তালিকা তৈরি করেছিলেন,
দ্যাট ইজ পিরিয়ডিক টেবিল, দ্যাট ইজ পর্যায় সারণী। আশা করি পর্যায় সারণী কি তোমরা এটা বুঝতে পেরেছো, পর্যায় সারণী কি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এইবার আমরা পর্যায় সারণীর ডিটেলসে যাব। এই পর্যায় সারণী কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর এখানে ভূমিকা রয়েছে। একটা বিজ্ঞানী পর্যায়, তোমরা নিশ্চয়ই মেন্ডেলিভের নাম শুনেছো। মেন্ডেলিভের আগেও অনেক বিজ্ঞানী ছিল, যে সমস্ত বিজ্ঞানীরা পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করেছিলেন। কি বললাম বোঝা গেল? তো আমরা এখন জানবো যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, পর্যায় সারণীর ইতিহাস, কিভাবে পর্যায় সারণী আমাদের কাছে বর্তমানে আধুনিক পর্যায় সারণী আমরা পেয়েছি। তো চলো শুরু করা যাক। তাহলে নিশ্চয়ই পর্যায় সারণীর ব্যাকগ্রাউন্ডটা বুঝে গেছো। এই পর্যায় সারণী বোঝার জন্য একটা ছোট উদাহরণ আমি তোমাকে দিলে আরো বুঝতে পারবে আরো। যে মনে করো তুমি স্কুলে পড়ছো, তুমি স্কুলে মনে করো তোমাদের স্কুলে ক্লাস যখন পেয়ার লাইন হয় না, প্রার্থনা লাইন হয়, প্রার্থনা লাইন স্কুলের গ্রাউন্ডে প্রার্থনা লাইন হয়। আমরা যখন ছোট ছিলাম তখন তো হতো কি হতো, সেখানে দেখবে ক্লাস 5 এর লাইনে সব ক্লাস 5 এর বাচ্চা, ক্লাস 6 এর লাইনে সব ক্লাস 6 এর বাচ্চা, ক্লাস 7 এর লাইনে ক্লাস 7 এর বাচ্চা, ক্লাস 8 এর লাইনে ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা। তো কি হয় সেখানে কি হয় যে একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর, একটা নির্দিষ্ট লাইন বরাবর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ছেলে মেয়ে পাবে। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য মানে কি, সবাই ক্লাস 5 এ পড়ে, প্রত্যেকের পড়াশোনার ক্যারেক্টারটা একই, ক্লাস 5 এ পড়ে। এই লাইনে প্রত্যেকে ক্লাস 6 এ পড়ে। তার মানে স্যারেদের মনে রাখতে সুবিধা হচ্ছে যে না, এই লাইনে সমস্ত স্টুডেন্ট ক্লাস 5 এ পড়ে, এদের নেচার একই, ক্লাস 6 এ পড়ে, এরা সবাই ক্লাস 6 এর। তার মানে কি, এটাও এক প্রকার কি এই যে ব্যাপারটা হলো কি, এই ব্যাপারটা করার ফলে স্যারেদের, স্কুলের স্যারেদের মনে রাখতে সুবিধা হচ্ছে যে কোন লাইনে কোন ধরনের ছেলে মেয়েরা আছে। সিমিলারলি বিজ্ঞানীরাও এইরকম একটা পর্যায়ে একটা তালিকা বানানোর চেষ্টা করেছিলেন, যে তালিকায় একটা নির্দিষ্ট লাইন বরাবর গেলে আমরা দেখবো যে মৌলের বৈশিষ্ট্য একই, আবার একটা নির্দিষ্ট লাইন বরাবর গেলে আমরা দেখবো মৌলের বৈশিষ্ট্য একই। কি বললাম বোঝা গেল? তো এই যে তালিকা, একেই বলে পর্যায় সারণী। আশা করি আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। চলো তাহলে শুরু করা যাক এইবার পর্যায় সারণী। পর্যায় সারণী কিভাবে পর্যায় সারণী হলো। পর্যায় সারণীর ঐতিহাসিক ক্রমবিকাশ, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, কিভাবে সেই পুরানো দিনের পর্যায় সারণী থেকে ধীরে ধীরে আজ বর্তমানে আধুনিক পর্যায় সারণী এলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম কোন বিজ্ঞানী এসেছিলেন? প্রথম এসেছিলেন ডোবেরিনার। অনেক বইতে ডোবেরাইন লেখা থাকে। বিজ্ঞানী ডোবেরিনার কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একই বৈশিষ্ট্য সম্পন্ন তিনটি মৌলকে যদি আমরা পর রাখি, একই বৈশিষ্ট্য সম্পন্ন তিনটি মৌলকে যদি আমরা উপর থেকে নিচে এভাবে একটা শ্রেণী বরাবর রাখি, তাহলে মাঝের মৌলের যে পারমাণবিক গুরুত্ব, তার ওই মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের সমান হবে। যেমন মনে করো লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন কত? 7। পটাশিয়ামের কত? 39। তাহলে সোডিয়ামের কত হবে? 7 + 39 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে কত? 23। তাহলে এটা বলেছিলেন কি? এটা বলেছিলেন বিজ্ঞানী ডোবেরাইন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের বৈশিষ্ট্য একই, প্রত্যেকে ক্ষার ধাতু, পরে আলোচনা করব বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য একই, পরে আলোচনা করব। এখন তোমরা দেখো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের বৈশিষ্ট্য একই, ফলে এই সোডিয়াম মৌলের যে পারমাণবিক গুরুত্ব কি হবে? লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের অর্ধেক হবে। লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড়, অর্ধেক মানে কি? গড়, দুটোর যোগফল ডিভাইডেড বাই 2 গড়ের সমান হবে। ঠিক আছে, এটা হলো কি ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তাহলে ডোবেরাইনের ত্রয়ী সূত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এইরকম তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক ওজনের গড় হয়। এইবার আমরা এখন পড়ছি কি মেন্ডেলিভ। হঠাৎ করে মেন্ডেলিভ আসেনি, প্রথম থেকে যে সূত্রগুলো এসছে এক একটা সূত্রের কিছু ভুল ছিল, যে ভুলগুলোকে সংশোধন করে সেকেন্ড সূত্র এসছে। কি ভুল হলো? দেখা গেল যে ডোবেরাইন যে সূত্রের কথা বললেন, সেই সূত্রগুলির মধ্যে হালকা মৌল যেগুলো, যাদের পারমাণবিক গুরুত্ব কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে, বাট ভারী মৌলগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। ভারী মৌল মানে কেমন? দেখো সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। সালফারের পারমাণবিক ওজন 32 আর টেলুরিয়ামের পারমাণবিক ওজন 128, দুটোর গড় করলে দাঁড়াচ্ছে 80। কিন্তু সেলেনিয়ামের প্রকৃত পারমাণবিক ওজন কত? 78.62 অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি 78.62 বা মোটামুটি
যেটা আমরা এই গড় মান পাচ্ছি, গড় মান যেটা পাচ্ছি সেই মানের সাথে ওর প্রকৃত মান সমান হচ্ছে না। যেমন সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, আবার ডোবেরাইনের ত্রয়ী সূত্র অনুযায়ীও 23, দুটো তাহলে মিলে যাচ্ছে। কিন্তু ডোবেরাইনের ত্রয়ী সূত্র অনুযায়ী সেলেনিয়ামের পারমাণবিক গুরুত্ব হওয়ার কথা ছিল 80, কিন্তু প্রকৃত পারমাণবিক গুরুত্ব হচ্ছে 79-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 79। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, মিলছে না। তাহলে এখানে ভারী মৌলগুলি, এগুলো ভারী মৌল, দেখো পারমাণবিক গুরুত্ব অনেক বেশি, পারমাণবিক গুরুত্ব বেশি মানে ভারী মৌল, তাহলে ভারী মৌলগুলির ক্ষেত্রে ডোবেরাইনের ত্রয়ী সূত্র প্রযোজ্য হচ্ছে না। ভেরি সিম্পল। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? চলো নেক্সট, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5, ব্রোমিনের 80 এবং আয়োডিনের 127। আচ্ছা, এখানে তো দেওয়াই রয়েছে 79, প্রকৃত 79, ঠিক আছে, কিন্তু বেরোচ্ছে কত, 80। ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে যদি আমরা গড় করি তাহলে কত আসবে, এই 35.5 আর 127কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 81.25। কিন্তু প্রকৃত কত, ব্রোমিনের প্রকৃত পারমাণবিক গুরুত্ব কত, 80। তাহলে ডোবেরাইনের ত্রয়ী সূত্র থেকে প্রাপ্ত মান এটা ডোবেরাইনের ত্রয়ী সূত্র থেকে প্রাপ্ত মান, কিন্তু এটা প্রকৃত মান আর ডোবেরাইনের ত্রয়ী সূত্র থেকে প্রাপ্ত মান মিলছে না। তো এটা তার মানে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়ামের ক্ষেত্রেও মিলছে না। তো সেই জন্য দেখো, ক্যালসিয়াম আর বেরিয়ামের গড় করলে দাঁড়াবে কত, 88.5, কিন্তু স্ট্রনসিয়ামের প্রকৃত পারমাণবিক ভর কত, 88। তাহলে ভারী মৌলগুলির ক্ষেত্রে ডোবেরাইনের ত্রয়ী সূত্র প্রযোজ্য হচ্ছে না, দেন এই সূত্র বাতিল হয়ে যাচ্ছে, এই সূত্র বাতিল হয়ে গেল। চলো নেক্সট, তারপরে কোন সূত্র চলে এলো, ত্রয়ী সূত্র। দেখো এখানে কেন বাতিল হয়ে গেল, ত্রয়ী সূত্রের ধারণা শুধুমাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে, বিশেষ করে হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য মৌলগুলির শ্রেণীবিভাগ এই সূত্রে বিশেষ সাহায্য করতে সহায়ক নয় বা একে সাহায্য করে না, অর্থাৎ ভারী মৌলগুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, চলো নেক্সট, এরপরে চলে এলো কি, নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপরে চলে এলো কি, নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা, তোমাদের সেই গান শেখা, দেখো তোমরা যারা গান শেখো, তোমাদের গান শেখাতে গেলে প্রথমে কি হয় বলো তো, কি গান বলে? প্রথমে দেখো একটা রিদম শেখায়, এগুলোকে কি বলে বেশ একটা, হ্যাঁ দেখো কি শেখায়, তা রে গা মা, তা রে গা মা পা ধা নি, আবার কি তা রে গা মা পা ধা নি সা। তার মানে কি, দেখো এটাকে যদি আমরা 1 নম্বর টিউন ধরি, এটাকে যদি আমরা বলি 1 নম্বর টিউন, এটাকে যদি বলি 2 নম্বর টিউন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8 নম্বরে এসে দেখো আবার আমি কি বলছি, 8 নম্বরে এসে আমি আবার বলছি সা। তাহলে গানের সাথে এটা অনেকটা মিলে যাচ্ছে। বিজ্ঞানী নিউল্যান্ড তো ভারতীয় ছিলেন, তো ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে তার জ্ঞান ছিল না, তবে আমরা এখন এটার সাথে উদাহরণ হিসাবে বুঝতে পারি, উদাহরণ হিসাবে আমরা মেলাতে পারি। দেখো গানের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট টিউন থেকে শুরু করে গিয়ে 8 নম্বর টিউনে দেখো আবার রিপিট হচ্ছে, সা রে গা মা পা ধা নি, আবার যখন সা আসছে দেখো 8 নম্বর টিউনটা মিলে যাচ্ছে। তাহলে এইরকম ভাবে মনে রাখতে পারো যে বিজ্ঞানী নিউল্যান্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা ছোট্ট পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন অল্প কিছু মৌলের, দিয়ে তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে আমি যদি 8 নম্বর মৌলে আসি, তাহলে দেখবো যে মৌল থেকে আমি শুরু করেছিলাম সেই মৌল বৈশিষ্ট্য মিলে যাবে। কিরকম, মনে করো লিথিয়াম, এটা 1 নম্বর মৌল যদি মনে করি, এটা মনে করি 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8 নম্বরে কে, সোডিয়াম। তারপর একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে 8তম মৌলতে যদি আমরা আসি, তাহলে যে মৌলতে শুরু করেছিলাম সেই মৌলের যা বৈশিষ্ট্য 8তম মৌলের বৈশিষ্ট্য একই, এটাকে বলে নিউল্যান্ডের অষ্টক সূত্র। দেখো মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী 8ম মৌলের ভৌত রাসায়নিক ধর্ম কি হয়, পুনরাবৃত্তি। কিন্তু এই সূত্রটা বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়ে যায়, পুনরাবৃত্তি হয়ে যায় মানে কি, আচ্ছা এটাকে বলে দিই। দেখো লিথিয়াম আর সোডিয়ামের বৈশিষ্ট্য একই, আবার তুমি বেরিলিয়াম থেকে শুরু করে যদি ঘুরে আসো, আবার 8তম মৌল দেখবে ম্যাগনেসিয়াম পড়বে, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের বৈশিষ্ট্য একই, বোরন অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য একই। কিন্তু যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হলো, তখন এই ঘটনাটা পুরোটাই ঘেটে গেল। নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে একটা নির্দিষ্ট শ্রেণীতে 8তম মৌলতে আমরা যখন আসছি তখন বৈশিষ্ট্য মিলছে না, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে। এটা 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি, ভারী মৌলগুলোর ক্ষেত্রে এই সূত্র আর প্রযোজ্য হলো না, সেই জন্য নিউল্যান্ডের অষ্টক সূত্র কি হয়ে গেল, বাতিল হয়ে গেল।
ঠিক আছে, তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র বাতিল হয়ে গেল কেন? নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হালকা পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ভারী গুরুত্ব বিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে, বিশেষ করে ক্যালসিয়ামের পরের মৌলগুলির ক্ষেত্রে তো প্রযোজ্যই নয়। তাই মৌলের শ্রেণীবিভাগে এই সূত্রটি পরিত্যক্ত হয় বা এই সূত্র বাতিল হয়ে যায়। ওকে, চলো তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র সম্পর্কেও আমরা জানলাম। নেক্সট, এইবার চলে আসছে বিজ্ঞানী মেন্ডেলিভ। দেখো, বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটি দিয়েছিলেন, ইন্টারেস্টিং পয়েন্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। বিজ্ঞানী মেন্ডেলিভ যে কথা বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে, প্রথম যে কথাটি বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই সেম কথা বিজ্ঞানী লোথার মেয়ারও বলেছিলেন, কিন্তু লোথার মেয়ারের ভাগ্য খারাপ ছিল। বিজ্ঞানী মেন্ডেলিভ তার যে থিওরিটা প্রথমে প্রকাশিত হয়, তাই দুজনে সেম কথা বলেছিল। এই নয় যে একজনের দেখে আরেকজন বলেছে, আমরা যেমন তোমরা যেমন পরীক্ষায় একজনের দেখে আরেকজন লেখো, পড়াশোনা করো না, হ্যাঁ, বিজ্ঞানী এরকম নয় কিন্তু যে বিজ্ঞানী লোথার মেয়ার মেন্ডেলিভকে দেখে বলেছিলেন। লোথার মেয়ারও আবিষ্কার করেছিলেন, মেন্ডেলিভও আবিষ্কার করেছিলেন, তবে একই কথা বলেছিলেন। তবে লোথার মেয়ারের একটু রিপ্রেজেন্টেশনটা আলাদা ছিল। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন তোমাদেরকে পড়াবো যে লোথার মেয়ারের রিপ্রেজেন্টেশনটা কি ছিল। তো যাই হোক, লোথার মেয়ারও বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এবং বিজ্ঞানী মেন্ডেলিভও সেম কথা বলেছিলেন। কিন্তু মেন্ডেলিভের থিওরিটা বিজ্ঞানী মহলে প্রথম রিপ্রেজেন্ট করা হয়, তাই মেন্ডেলিভটাকে এত আমাদের কাছে পরিচিত। তাহলে দেখো, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তা দুজন বিজ্ঞানী প্রমাণ করেন। এরা হলেন জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার ও রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিয়েভ। মেন্ডেলিভের মৌলসমূহের রাসায়নিক ধর্মের উপরে বিশেষভাবে গবেষণা করেন, এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রটি আগে প্রকাশিত হওয়ায় প্রদত্ত সূত্রটি স্বীকৃত অর্জন করে। কি দুঃখ, তাই না? কি দুঃখ লোথার মেয়ারের। চলো যাই হোক, আমাদেরকে পড়তে হবে, সেই লোথার মেয়ার করলেও পড়তে হতো, আর মেন্ডেলিভ করেছে পড়তে হচ্ছে, যেই করতে হতো পড়তে হতো। চলো, অসুবিধা নেই। নেক্সট নেক্সট চলো নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সূত্র। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ কি বললেন? যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যদি আমরা মৌলগুলিকে টেবিল তৈরি করি, টেবিলটার পরে আছে বোধহয়, নাহলে আমি দেখাচ্ছি, এরপরে নেই। চলো টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, টেবিলটাকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই হলো পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। দেখতেই পাচ্ছ, তোমরা বইতে দেখেছো যে মৌলগুলিকে আমরা নির্দিষ্ট একটা তালিকা যদি বানাই, একটা যদি তালিকা তৈরি করি, সাজাই, তাহলে একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে, মনে করো হাইড্রোজেন থেকে শুরু করলাম, হাইড্রোজেনের পরে কি আছে? হিলিয়াম। তাহলে এই হাইড্রোজেন থেকে হিলিয়ামে গেলাম, শুরুতে বলেছিলাম না যে একটা জায়গা থেকে আরেকটাতে গেলাম, গিয়ে আবার আমার আগের জায়গায় ফিরে এলাম, দ্যাট ইজ পর্যায়, এটাই পিরিয়ড। এখান থেকে আমি ধরো যাত্রা শুরু করে এখানে এলাম, এখান থেকে যাত্রা শুরু করে এখানে এলাম, আবার এখান থেকে হেঁটে হেঁটে আবার এখানে গেলাম, মানে একটা পর্যায় অতিক্রম করলাম। তার মানে হাইড্রোজেন থেকে ঘুরে ঘুরে এখানে এলাম, হিলিয়ামে এলাম, হিলিয়াম থেকে ঘুরে যখন আমরা লিথিয়ামে এলাম, মানে কি একটা পর্যায় অতিক্রম করে লিথিয়ামে এলাম। তার মানে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে হাইড্রোজেনে গেলাম, তারপরে হিলিয়াম, তারপরে যখন লিথিয়ামে আসছি, তাহলে হাইড্রোজেন আর লিথিয়ামের বৈশিষ্ট্য। তাহলে হাইড্রোজেনের বিতর্কিত একটা ব্যাপার আছে, সেটা পরে পড়াচ্ছি। আবার মনে করো লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়নের পরে আবার যদি আমি সোডিয়ামে আসি, তাহলে লিথিয়ামের বৈশিষ্ট্য সোডিয়ামের বৈশিষ্ট্য একই। সিমিলারলি তুমি যদি মনে করো যে আমি লিথিয়াম থেকে শুরু করবো না, বেরিলিয়াম থেকে শুরু করবো, তাহলে বেরিলিয়াম থেকে শুরু করে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়নের পরে তোমাকে আবার তাহলে ম্যাগনেসিয়ামে আসতে হবে, তাহলে একটা পর্যায় হবে। মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো করে আবার তুমি ঠিক তার যেখান থেকে যাত্রা শুরু করেছিলে তার তলায় যদি তুমি ফিরে আসো, তার মানে একটা পর্যায় অতিক্রম করো, তাহলে যেখান থেকে শুরু করেছিলে তার যা বৈশিষ্ট্য, তলায় যে আসছে তার বৈশিষ্ট্য একই। তার মানে একটা নির্দিষ্ট এই যে সারণী বা এই যে টেবিল, এই যে তালিকা এটা দেওয়া হয়েছিল, একটা নির্দিষ্ট এই তালিকাতে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তুমি যদি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলে, যে পরমাণু থেকে যাত্রা শুরু করেছিলে, তার ঠিক তলায় যদি তুমি আবার আসো, তার বৈশিষ্ট্য আর তার তলায় যে মৌলটি আছে তার বৈশিষ্ট্য সমান। এটাই হচ্ছে পর্যায়ক্রমে, মানে এটাই হলো পিরিয়ডিক টেবিলের মূল কনসেপ্ট। ওকে, তো চলো তোমরা নিশ্চয়ই এটা দেখে নিয়েছো। চলো এই যে অনুভূমিক গুলো আছে, যেমন ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এই যে অনুভূমিক সারি, একে বলে পর্যায়। আর এই যে উলম্ব সারি 1 2 3, মানে উপর থেকে যদি নিচে নামি উলম্ব বরাবর নামছো, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম,
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এই যে উপর থেকে নিচে নামছো শ্রেণী বরাবর, মানে এই উপর থেকে তুমি নিচে নামছো উলম্ব ভার্টিক্যালি, ভার্টিক্যাল লাইনগুলো, ভার্টিক্যাল বা উলম্ব সারিগুলোকে আমরা কি বলি? উলম্ব সারিগুলোকে আমরা শ্রেণী বলি, আর অনুভূমিক সারিগুলোকে আমরা কি বলি? অনুভূমিক সারিগুলিকে আমরা পর্যায় বলি। চলো তাহলে দেখ নেক্সট, এবার তাহলে আমরা ধীরে ধীরে ডিটেলস আলোচনার দিকে যাব। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা এবং তোমরা বুঝতে পারছো। চলো, মেন্ডেলিভের পর্যায় সারণী। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ কি বললেন? যে মেন্ডেলিভ এর পর্যায় সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির কতগুলি অনুভূমিক এবং উলম্ব সারি পাওয়া যায়। এইভাবে মৌলগুলির যে শ্রেণীবদ্ধ তালিকা পাওয়া যায় সেটাই তো পর্যায় সারণী। এই যে মৌলগুলিকে যে তিনি সাজিয়েছিলেন, এই মৌলগুলিকে একটা ছক বানিয়েছিলেন, এই ছকের মধ্যে উলম্ব বরাবর আমরা কিছু মৌল পাই, অনুভূমিক বরাবর গেলে কিছু মৌলকে দেখতে পাই। এই যে ছক, এই ছকটাকেই বলে পর্যায় সারণী। কেন বানিয়েছিলেন? মৌলের বৈশিষ্ট্যকে সহজে মনে রাখার জন্য, মৌলের বৈশিষ্ট্যকে সহজে মনে রাখার জন্য। চলো দেখো পর্যায়, পর্যায় কাকে বলে? মেন্ডেলিভের সমস্ত মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে কতগুলি অনুভূমিক সারিতে সজ্জিত করেন। অনুভূমিক সারিগুলোকে আমরা কি বলি? এই অনুভূমিক সারিগুলিকে আমরা পর্যায় বলি। পর্যায় সংখ্যা দেখো, এই পর্যায় সংখ্যার বিভিন্ন রকম পর্যায় সংখ্যা হয়, কারণ পর্যায় সারণীর ডেভেলপমেন্ট হয়েছে। পুরানো পর্যায় সারণী, পরবর্তী দীর্ঘ পর্যায় সারণী, তারপরে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, অনেক রকমের পর্যায় সারণী হয়। আমি তোমাদেরকে এখন যেটা বলছি, মেন্ডেলিভ প্রথম যে পর্যায় সারণী বানিয়েছিলেন, তো সেই প্রথম পর্যায় সারণীতে বিজ্ঞানী মেন্ডেলিভের প্রথম পর্যায় সারণী যেটা বানিয়েছিলেন সেখানে পর্যায় সংখ্যা ছিল 12টি। তবে পরীক্ষায় আসলে 12টা লেখার দরকার নেই, পরীক্ষায় আসলে 12টা পর্যায় লেখার দরকার নেই। তবে প্রথম যখন তিনি পর্যায় সারণী বানিয়েছিলেন তখন সেখানে কতগুলি পর্যায় ছিল? 12টি। এই 12টি পর্যায়কে তিনি মেন্ডেলিভ ইংরাজি রোমান হরফে 1 2 3 4 করে তিনি লিখেছিলেন। পরবর্তীকালে, এইটা তোমাকে মনে রাখতে হবে, পরবর্তীকালে বিজ্ঞানী মেন্ডেলিভ পরবর্তীকালে এর সংশোধিত পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হয় 7টি। এটা তোমাকে মনে রাখতে হবে। 7টি পর্যায়কেও সেই তিনি ইংরাজি সংখ্যা 1 2 3 7 দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি পড়ে তোমরা কটা পর্যায় লিখবে? 7টি পর্যায় লিখবে। কিন্তু এটা জেনে রাখো, তোমরা জেনে রাখো, এটা প্রথম যখন একটা পর্যায় সারণী তিনি বানিয়েছিলেন তখন কিন্তু 12টি পর্যায় ছিল, বাট এখন কটি পর্যায়? 7টি পর্যায়, এবং এটাই পরীক্ষায় পড়লে লিখতে হবে। চলো নেক্সট, শ্রেণী কোনগুলিকে বলে? বলে দিলাম, এই উলম্ব সারিগুলিকে শ্রেণী বলে। ঠিক আছে, শ্রেণীর সংখ্যা, শ্রেণীগুলিকে তিনি রোমান হরফে লেখেন, এবং কতগুলি শ্রেণী সেখানে ছিল দেখো। এখন বর্তমানে শ্রেণী কটা? 9টি, মানে বিভিন্ন রকম হয়। ঠিক আছে, আমি আবারও বলছি, বিভিন্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী আছে, বাট মেন্ডেলিভ প্রথম যখন পর্যায় সারণী বানিয়েছিলেন তিনি প্রথমে সেখানে 8টি শ্রেণী বানিয়েছিলেন। কটি শ্রেণী বানিয়েছিলেন? 8টি। সেখানে তিনি রোমান হরফে 1 2 3 4 করে তিনি 8টি শ্রেণী সংখ্যা ছিল, এবং নিষ্ক্রিয় গ্যাসের জন্য তিনি একটা জায়গা ফাঁকা রেখেছিলেন, পরে সেটাকে শূন্য শ্রেণী বলা হয়, সেটাকে ধরলে 9টি শ্রেণী হবে। তো হ্যাঁ, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে কটি শ্রেণী? 9টি। প্রথম যে পর্যায় সারণী বানিয়েছিলেন কটি শ্রেণী? 8টি শ্রেণী। সেটাকে সংশোধন করার পরে কটি শ্রেণী হয়েছিল? 9টি শ্রেণী, রাইট। চলো, উপশ্রেণী বা সাব শ্রেণী হয় না, যে ক্লাসে ক্লাস 5 এর দুটো সেকশন, সেকশন এ, সেকশন বি, ক্লাস 6 এর 3টে সেকশন এ বি সি, হয় না এরকম? তাহলে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণী থেকে 7 নম্বর শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ ও বি নামে ভাগ করা হয়। তাহলে 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর শ্রেণী পর্যন্ত পর্যায় সারণীকে কটা ভাগে ভাগ করা হয়? 2টি করে ভাগে ভাগ করা হয়। একটাকে নাম দেওয়া হয় এ, একটাকে নাম দেওয়া হয় বি। আর 8 নম্বর শ্রেণী, এখানে যেটা লেখা নেই, 8 নম্বর শ্রেণীর কোনো ভাগ ছিল না, তবে এখানে 3খানা করে মৌল রাখা হতো। কটা করে মৌল রাখা হতো? 3খানা করে মৌল রাখা হতো। চলো দেখো, এই সেই পর্যায় সারণী, এটা সংশোধিত পর্যায় সারণী। মন দিয়ে দেখো, খুব সুন্দরভাবে এটা দেখো। আর আমি তখন যেটা দেখালাম ওটা আধুনিক পর্যায় সারণী। চলো, বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সারণী বানিয়েছিলেন, দেখো কতগুলি শ্রেণী? এই উলম্বগুলি শ্রেণী 1 নম্বর, 2 নম্বর, 3 4 5 6 7 8, এটা ছিল প্রথমে। পরে এই যে শূন্য লেখা আছে, এখানে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, পরে শূন্য শ্রেণী আবিষ্কার হয়। তাহলে কতগুলি শ্রেণী? 8টি শ্রেণী মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে। এবং প্রত্যেকটা শ্রেণীতে দেখো, প্রত্যেকটা শ্রেণীতে খেয়াল করো, এ উপশ্রেণী, বি উপশ্রেণী, এ উপশ্রেণী, বি উপশ্রেণী, এ বি, প্রত্যেকটাতে ক ভাগে ভাগ করা হয়েছে বলো? 2টো করে উপশ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে।
এবং তোমাদেরকে বললাম 8 নম্বর শ্রেণী দেখো কোনো উপশ্রেণী নেই, কিন্তু দেখো 3টে করে মৌল রাখা। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে বুঝে গেছো নিশ্চয়ই। আর পর্যায় কতগুলি, এটা একটা পর্যায়, হাইড্রোজেন থেকে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, মানে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে তুমি যদি এরকম ভাবে হাঁটতে 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 যদি এইদিকে যাও, তাহলে তুমি গেলে পর্যায় বরাবর। আর তুমি যদি ছাদের উপর থেকে নিচে পড়ে যাও, শ্রেণী বরাবর পড়ে গেলে তুমি। চলো, তাহলে বোঝা গেল তাহলে কতগুলি শ্রেণী আছে, 1 2 3 4 5 6 আর 7টি শ্রেণী। ঠিক আছে, আবারও এটা আমাদের লাগবে কাজে। চলো নেক্সট, এবার আমরা ধীরে ধীরে পর্যায় নিয়ে কোন পর্যায়ে কে আছে, কাকে কি বলে একটু আলোচনা করবো। যেমন দেখো, প্রথম পর্যায়ে কে আছে, হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে কে আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এরকম থাকে যে কোন পর্যায়ে কে আছে, এটা এখন আলোচনা করব। একটু পরে কোন শ্রেণীতে কারা কারা আছে সেটা আলোচনা করব। চলো তাহলে দেখো, প্রথম পর্যায়ে কটি মৌল আছে, 2টি মৌল আছে। দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম, দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ে কটি মৌল আছে, হাইড্রোজেন, ওদিকে হিলিয়াম। প্রথম পর্যায়ে 2টি মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন প্রথম পর্যায়ের 1A তে উপস্থিত, 1A উপশ্রেণীতে, আর হিলিয়াম নবম শ্রেণী অর্থাৎ 0 শ্রেণীতে। দেখতেই পেলে তোমরা, হিলিয়াম কোথায় আছে, 0 শ্রেণীতে, আর হাইড্রোজেন কোথায় আছে, 1A তে। প্রথম পর্যায়কে কি বলে, প্রথম পর্যায়কে বলে অতি হর্ষ পর্যায়, মানে সবচেয়ে ছোট পর্যায়। হর্ষ মানে ছোট, তাহলে প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল আছে, তাহলে প্রথম পর্যায়কে আমরা কি বলবো, অতি হর্ষ পর্যায়, ভেরি শর্ট পিরিয়ড। চলো, দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে, 8টি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। প্রথম মৌলকে লিথিয়াম, শেষ, এই 3টা হচ্ছে পারমাণবিক সংখ্যা, শেষ মৌলকে নিয়ন। তাহলে দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌলকে লিথিয়াম, শেষ মৌলকে নিয়ন। দ্বিতীয় পর্যায়ে মৌলগুলির নামকরণ, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে আদর্শ বা স্বাভাবিক মৌল বলে। কেন আদর্শ বলে, কারণ বেশিরভাগ প্রকৃতিতে আমরা যত ধরনের যৌগ পাই, বেশিরভাগ যৌগই দেখো দ্বিতীয় পর্যায়ের মৌল দিয়ে তৈরি হয়। যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, অক্সিজেন থেকে জল, ফ্লুরিন থেকে সোডিয়াম ক্লোরাইড, তারপরে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অধিকাংশ মৌল এখান থেকেই তৈরি হয়। ঠিক আছে, তো সেই জন্য এদেরকে আমরা কি বলি, আদর্শ মৌল বা স্বাভাবিক মৌল বলি। দ্বিতীয় পর্যায়ের কে প্রথম হর্ষ পর্যায় বলে। আগেরটা কি ছিল, অতি হর্ষ পর্যায়, মানে সবচেয়ে ছোট। সেকেন্ড শর্টেস্ট পর্যায় কোনটা, দ্বিতীয় পর্যায়। ঠিক আছে, 8টা মৌল আছে। তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে, তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল, 8টি মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর্গন। প্রথম মৌলকে সোডিয়াম, শেষ মৌলকে আর্গন। প্রথম মৌলকে সোডিয়াম, শেষ মৌলকে আর্গন। দেখো, এগুলো তোমাকে মনে রাখতে হবে, ছকটাকে মেমোরাইজ করতে হবে। যেখানে পড়াশোনা করো সেখানে পর্যায় সারণীর ছকটাকে লাগিয়ে রাখো। তৃতীয় পর্যায়ে মৌলগুলিকে কি বলে, এদেরকেও কি বলে, আদর্শ মৌল বা স্বাভাবিক মৌল। তৃতীয় পর্যায়ের মৌলগুলিকেও কি বলে, আদর্শ মৌল বা স্বাভাবিক মৌল বলে। তৃতীয় পর্যায়কে আবার দ্বিতীয় হর্ষ পর্যায় বলে। তাহলে প্রথমে ছিল কি, হর্ষ পর্যায়, তারপরে অতি হর্ষ পর্যায়, তারপরে প্রথম হর্ষ পর্যায়, দ্বিতীয়, তারপরেটাকে আমরা কি বলছি, দ্বিতীয় হর্ষ পর্যায়। চলো নেক্সট, চতুর্থ পর্যায়, মৌলের সংখ্যা। কটি মৌল আছে, 18টি। তারপরে কটি মৌল আছে, 18টি। পটাশিয়াম থেকে ক্রিপ্টন, প্রথম মৌলকে পটাশিয়াম আর শেষ মৌলকে ক্রিপ্টন। হলো, এইবার এখানে 18টি মৌলের মধ্যে তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন তোমাদের আরো ডিটেলস বলবো আদর্শ মৌল কি। এই চতুর্থ পর্যায়ের 18টি মৌলের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং গ্যালিয়াম থেকে ক্রিপ্টন, এই 8টি মৌলকে আমরা কি বলি, আদর্শ মৌল। তাহলে চতুর্থ পর্যায়ে আদর্শ মৌল কারা কারা, তোমরা এইটুকু মনে রাখবে। গ্যালিয়ামের নাম তো তোমাদের জানতে চাইবে না, তোমরা মনে রাখবে পটাশিয়াম আর ক্যালসিয়াম, এটাকে মনে রেখো। সন্ধিগত মৌল কাদেরকে বলে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 8ম শ্রেণী সহ 10টি মৌলকে সন্ধিগত মৌল বলে। সন্ধিগত মৌল কাকে বলে, সন্ধিগত মৌল দেখো পর্যায় সারণীটা আবার বের করি, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। দেখো দেখো এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী। স্ক্যান্ডিয়ামের শ্রেণী হচ্ছে 3 নম্বর শ্রেণী, আর 3 এটা টাইটানিয়াম যে শ্রেণীটাতে 4, 5 ভ্যানাডিয়াম, 5 ক্রোমিয়াম,
ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কোবাল্টের শ্রেণী আর জিঙ্কের শ্রেণী। অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অর্থাৎ 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা কি বলি? সন্ধিগত মৌল বলি। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে থেকে স্ক্যান্ডিয়াম। আচ্ছা, সন্ধিগত মৌল এখানে চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌল পড়ছে। চতুর্থ পর্যায়ে দেখো সন্ধিগত মৌলগুলো পড়ছে। দেখো চতুর্থ পর্যায়ে আমাদের কি মৌল চলে আসছে? চতুর্থ পর্যায়ে যদি আমরা দেখি, দেখো এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, আর এইটা দেখো এটা হচ্ছে 4 নম্বর পর্যায়। এটা 4 নম্বর পর্যায় না? এটা 4 নম্বর পর্যায়। এই পটাশিয়াম এটা 4 নম্বর পর্যায়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর পর্যায়। তাহলে 4 নম্বর পর্যায়ে এটা হচ্ছে 3 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 3 নম্বর শ্রেণী। দেখো ভালো করে দেখো, 1 2 3 এটা 4 নম্বর পর্যায়, এটা কি 3 নম্বর শ্রেণী। এই 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। ঠিক আছে, যদিও এখানে জিঙ্ক, ক্যাডমিয়াম এই যে সন্ধিগত নয়, তবু আপাতত ক্লাস 10 এর জন্য তোমরা মনে রাখো যে 3 থেকে 12 পর্যন্ত সন্ধিগত মৌল। ঠিক আছে, এইবার এই স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম এটা দেখো চতুর্থ পর্যায়ের মধ্যে পড়ছে। তাহলে চতুর্থ পর্যায়ে আমরা সন্ধিগত মৌল লক্ষ্য করতে পারি। পরীক্ষা প্রশ্ন পড়তে পারে যে নিচের কোন পর্যায়ে সন্ধিগত মৌল দেখা যায়? প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। তাহলে কোন পর্যায়ে সন্ধিগত মৌল দেখা যায়? কোন পর্যায়ে সন্ধিগত মৌল দেখা যায়? চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌল দেখা যায়। এবং আচ্ছা, কারা কারা আছে দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌল লক্ষ্য করা যায়। মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব। এই যে মেন্ডেলিভ পর্যায় সারণী দিলেন, এই যে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিলেন, এই পর্যায় সারণী, এই মেন্ডেলিভের পর্যায় সারণী আমাদের কি কাজে লাগলো? আমাদের এই মেন্ডেলিভের পর্যায় সারণী কি কাজে লাগলো? তাহলে শুরুতে বলেছিলাম যে পর্যায় সারণীর কাজে কি কাজে লাগবে, যে পর্যায় সারণীর সাহায্যে আমরা এই পৃথিবীতে যত মৌল পাওয়া যায়, পৃথিবীতে যত পরমাণু রয়েছে, তাদের বৈশিষ্ট্যকে সহজে মনে রাখার কাজে লাগে, তাদের বৈশিষ্ট্যকে সহজে মনে রাখার কাজে লাগে। ঠিক আছে, তাহলে দেখো সদৃশ ধর্মের ভিত্তিতে মৌলসমূহ, সদৃশ মানে যাদের বৈশিষ্ট্য একই। ঠিক আছে, পর্যায় সারণীতে শ্রেণীবদ্ধ করার জন্য বিভিন্ন মৌলের ধর্ম এবং প্রকৃতিগত সাদৃশ্য, বৈসাদৃশ্য সম্পর্কে জানা যায়। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? আমরা এখান থেকে কি জানতে পারি? আমরা এখান থেকে জানতে পারি যে পর্যায় সারণীর মৌলগুলিকে বৈশিষ্ট্যকে সহজে মনে রাখা এবং একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌলের একটা নির্দিষ্ট শ্রেণীতে রাখা হচ্ছে, একটা নির্দিষ্ট পর্যায় বরাবর রাখা হচ্ছে বা একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর রাখা হচ্ছে। তাহলে মৌলের বৈশিষ্ট্যকে আমরা সহজে একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌলকে আমাদের মনে রাখতে সুবিধে হয়। চলো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞানী মেন্ডেলিভ একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি যখন পর্যায় সারণী বানিয়েছিলেন, তখন পর্যায় সারণীতে মৌল ছিল মাত্র 63টি এবং তিনি সাজাতে ঠিকঠাক একটু সমস্যা হচ্ছিল, তাই তিনি বাধ্য হয়ে পর্যায় সারণী কিছু কিছু জায়গা ফাঁকা রেখে গিয়েছিলেন। বলেছিলেন, আমি যে সমস্ত মৌলের বৈশিষ্ট্য এখানে বলে যাচ্ছি, মৌলটিকে আমি আবিষ্কার করতে পারলাম না, তাই এই বৈশিষ্ট্য সম্পন্ন মৌল এই জায়গায় হবে। তিনি পর্যায় সারণীর কিছু জায়গায় ফাঁকা রেখে গেছিলেন, যেটাকে বলা হয় ভবিষ্যৎবাণী। পর্যায় সারণী ভবিষ্যৎবাণী বলা হয়। তাহলে মেন্ডেলিভের সময় কতগুলি মৌল ছিল? 63টি। এবং মেন্ডেলিভ ওই ফাঁকা জায়গাগুলোতে বলেছিলেন, যেমন কি কি বলেছিলেন? তিনি বলেছিলেন একা বোরন, তিনি বলেছিলেন একা অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য সম্পন্ন, একা সিলিকন বলে তিনি 3টে জায়গা ফাঁকা রেখেছিলেন। কি কি ফাঁকা রেখেছিলেন? একা বোরন। পরে তিনি কি আবিষ্কার, কোথায় ফাঁকা রেখে গেছিলেন? তিনি রেখে গিয়েছিলেন ফাঁকা, তিনি বললেন যে একা বোরন। তিনি কি বললেন? একা বোরন। তিনি কি বললেন? একা বোরন। পরে এই মৌলটি আবিষ্কার হয় স্ক্যান্ডিয়াম। তিনি বলে গেছিলেন যে একা অ্যালুমিনিয়াম। তিনি কি বলে গেছিলেন? একা অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্যের মতো হবে। পরে আবিষ্কার হয় গ্যালিয়াম। তিনি বলে গেছিলেন একা জার্মেনিয়াম। কি বলে গেছিলেন? একা জার্মেনিয়াম, অর্থাৎ একা সিলিকন। তিনি বলে গেছিলেন একা সিলিকন। তিনি কি বলেছিলেন? একা সিলিকন। পরে সেই মৌলটি আবিষ্কার হয় জার্মেনিয়াম। তিনি কি বলে গেছিলেন? তিনি বলেছিলেন একা বোরন, একা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, মানে হচ্ছে লাইক, মতো, যে একা বোরনের বৈশিষ্ট্যের মতো হবে। পরে আবিষ্কার হয় স্ক্যান্ডিয়াম। তিনি বলে গেছিলেন একা অ্যালুমিনিয়াম। পরে আবিষ্কার হয় গ্যালিয়াম। তিনি বলে গেছিলেন একা সিলিকনের তলায় একটা ফাঁকা জায়গা রেখেছিলেন। পরে আবিষ্কার হয় জার্মেনিয়াম। বুঝে গেল? এটা ছিল বিজ্ঞানী মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী।
চলো নেক্সট, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার। মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি অনাবিষ্কৃত ছিল। আর্গন হিলিয়াম আবিষ্কারের পর পর্যায় সারণীতে শূন্য শ্রেণী তৈরি করা হয়। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিয়েছিলেন, যে 63টি মৌল ছিল সেখানে কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস ছিল না, এবং নিষ্ক্রিয় গ্যাসের জন্য কোনো আলাদা শ্রেণী, একটা শেষের দিকে একটা নতুন শ্রেণী অ্যাড করা হয় যাকে শূন্য শ্রেণী বলা হয়। কি বললাম বোঝা গেল? এবং প্রথম যে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল আর্গন এবং হিলিয়াম, এই আর্গন এবং হিলিয়াম আবিষ্কারের পরে একটা নতুন শ্রেণী অ্যাড করা হয়, এবং সেই আর্গন এবং হিলিয়ামের দিকে তাকিয়ে বিজ্ঞানীরা ভাবলেন যে না, তাহলে আরো মৌল থাকতে পারে, তাদেরকে আবিষ্কার করা হলো পরে। বোঝা গেল কি বললাম? তো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করতে সাহায্য করে মেন্ডেলিভ। এইবার দেখো, ত্রুটি তো থাকবেই, মানুষ মাত্রই ভুল, ত্রুটি থাকবেই। 100% অ্যাপ্রোপ্রিয়েট কিছু আবিষ্কার করা মানে যায়নি। তুমি এখন বর্তমানে এই সমস্ত বিজ্ঞান চলছে, তুমিও যদি কিছু বড় হয়ে বিজ্ঞানী হও এবং আবিষ্কার করো, তাহলে এখন কোনো একটা থিওরি যদি তুমি ভুল দেখাতে পারো এবং যদি নতুন তুমি থিওরি দাও, তাহলে তোমারটাই গ্রহণযোগ্য হবে, সেটা ভুল হয়ে যাবে। তো বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সূত্র দিয়েছিলেন সেখানে কিছু অসঙ্গতি বা ত্রুটি ছিল। বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্রতে কিছু অসঙ্গতি বা ত্রুটি ছিল। কি ছিল? অধিক সূত্রে কি লেখা ছিল যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে, মৌলগুলিকে যদি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয় তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ প্রথমে যার ওই যে তালিকাটা তৈরি করা হয়েছিল, ওই তালিকার প্রথমে কে থাকবে যার পারমাণবিক গুরুত্ব কম, তারপরে কে থাকবে তার পারমাণবিক গুরুত্ব বেশি। তাহলে যার পারমাণবিক গুরুত্ব কম সে আগে স্থান পাবে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পর্যায় সারণীতে পরে স্থান পাবে। কিন্তু কোথাও কোথাও দেখা গেল যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে যে যার পারমাণবিক গুরুত্ব বেশি সে আগে, যার পারমাণবিক গুরুত্ব কম সে পরে। তাহলে ক্রমবর্ধমান মানে কি? ক্রমবর্ধমান মানে কি? ধীরে ধীরে বাড়া। তাহলে কি মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুযায়ী আগে পারমাণবিক গুরুত্ব যার কম সে আগে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে দেখা গেল কিছু কিছু জায়গায় যার পারমাণবিক গুরুত্ব বেশি সে আগে, যার পারমাণবিক গুরুত্ব কম সে পরে। তাহলে এটা গেল অসঙ্গতি। তাই দেখো যে আধুনিক পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে, আধুনিক কেন বলছি, অধিক পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে অপেক্ষাকৃত কম পারমাণবিক ভর বিশিষ্ট বা গুরুত্ব বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়ে 4 জোড়া মৌলের ক্ষেত্রে পর্যায় সূত্রের ব্যতিক্রম হয়েছে। তাহলে এরকম 4 জায়গায় এরকম ঘটনা ঘটেছে যেখানে বেশি পারমাণবিক গুরুত্বটা আগে পেয়েছে, কমটা পরে পেয়েছে, স্থান পেয়েছে কম। যেমন দেখো পর্যায় সারণী খেয়াল করলে দেখা যাবে যে পটাশিয়াম আগে, আর্গন পরে। পটাশিয়াম কোথায়? আগে, আর্গন পরে। তোমরা জানো পটাশিয়াম আগে, আর্গন পরে, কি না জানো না? পটাশিয়াম আগে স্থান পেয়েছে, কিন্তু আমরা বসাই কি পর্যায় সারণীতে? পর্যায় সারণীতে কে আছে বলো আগে? পর্যায় সারণীতে কে আছে? পর্যায় সারণীতে আগে আর্গন, তারপরে পটাশিয়াম। কিন্তু পর্যায় সারণী মানে মেন্ডেলিভের আগের পর্যায় সারণীতে পটাশিয়াম আগে, আর্গন পরে ছিল। পটাশিয়াম আগে, আর্গন পরে ছিল। তাহলে দেখো পটাশিয়াম কি? পটাশিয়ামের তাহলে হিসাব মতো কি? পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 আর আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে কে আগে যাওয়ার কথা? পটাশিয়াম আগে যাওয়ার কথা, আর্গন পরে যাওয়ার কথা। যার পারমাণবিক গুরুত্ব কম সে আগে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে। কিন্তু দেখা গেল আর্গন আগে, পটাশিয়াম পরে, আর্গন আগে, পটাশিয়াম পরে, এরকম পর্যায় সারণীতে দেখা গেছে। তো এটা ভুল। তাহলে ওই যে সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানোর ব্যাপারটা থাকলো না। তাহলে আগে থাকার কথা ছিল কার? আগে থাকার কথা ছিল পটাশিয়ামের, তারপরে আর্গনের। কিন্তু থাকে কে আগে? আর্গন, তারপরে কে থাকে? পটাশিয়াম। তাহলে ভুল হয়ে গেল এটা। চলো হাইড্রোজেনের স্থান দেখো। হাইড্রোজেন এমন এক প্রকার মৌল যার সে 1 নম্বর শ্রেণীর সাথে তার বৈশিষ্ট্যেরও মিল, আবার 7 নম্বর শ্রেণীর সাথেও তার বৈশিষ্ট্যের মিল দেখা যায়, বা 1 নম্বর এবং 17 নম্বর শ্রেণীর সাথে তার বৈশিষ্ট্যের মিল দেখা যায়। তাই হাইড্রোজেনকে কোনো সঠিক একটা নির্দিষ্ট স্থানে রাখা গেল না। তাহলে এটা কি? এটা গেল পর্যায় সারণীর অসঙ্গতি, মেন্ডেলিভের পর্যায় সারণী অসঙ্গতি বা ত্রুটি। এইবার সমধর্মী মৌলগুলির ভিন্ন গ্রুপ এবং ভিন্ন মৌলগুলির একই গ্রুপ। চলো এর জন্য আমাকে এই পুরানো পর্যায় সারণীটা একটু বের করতে হবে। এই দেখো, এখানে দেখো, তাহলে পর্যায় সারণীর মূল উদ্দেশ্য কি ছিল? পর্যায় সারণীর মূল উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর যে মৌলগুলি থাকবে, একটা নির্দিষ্ট শ্রেণীতে যে মৌলগুলি থাকবে সেই মৌলগুলির বৈশিষ্ট্য কি হবে? একই হবে, একই নেচারের, একই প্রকৃতির মৌল হবে। কিন্তু দেখা যায় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে এটা 1 নম্বর শ্রেণী, এটা 1 নম্বর শ্রেণী,
তাহলে 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আছে, ঠিক আছে, কিন্তু আবার এই 1 নম্বর শ্রেণীতে কপার ঢুকে পড়েছে। কপারের বৈশিষ্ট্য আলাদা, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়ামের বৈশিষ্ট্য আলাদা। তাহলে আমাদের পর্যায় মূল উদ্দেশ্য কি ছিল? একটা নির্দিষ্ট শ্রেণীতে একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌল থাকবে, সেম ক্যারেক্টারের মৌল থাকবে, কিন্তু দেখা গেল কিছু কিছু জায়গায় একটা নির্দিষ্ট শ্রেণীতে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মৌল চলে আসছে। দ্যাট ইজ ডিফেক্ট অফ পিরিয়ডিক টেবিল। এটাই পর্যায় সারণীর ত্রুটি। দেখো এখানে কপার, সিলভার, এইউ চলে আসছে, এদের বৈশিষ্ট্য আলাদা, বাকিগুলোর বৈশিষ্ট্য আলাদা। সিমিলারলি 2 নম্বর শ্রেণীতে জিঙ্ক চলে আসছে, ক্যাডমিয়াম চলে আসছে, বুঝে গেল? তো এই ধরনের একটা নির্দিষ্ট শ্রেণীতে একই বৈশিষ্ট্যের মৌল না থেকে কোথাও কোথাও দেখা গেল ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মৌল চলে আসছে। তো এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমাদের পর্যায় সারণীর ত্রুটি। এটা কি? পর্যায় সারণীর ত্রুটি। চলো যে পেজে ছিলাম সে পেজে চলে যাই। তাহলে কয়েকটি ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য ধর্মবিশিষ্ট মৌলসমূহ একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। যেমন এই যেটা বললাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের সঙ্গে কপার, সিলভার, এজিইউ, বা জিঙ্ক, ক্যাডমিয়াম, এইচজি, এরা 2 নম্বর শ্রেণীতে চলে যাচ্ছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সাথে। চলো নেক্সট। 7 নম্বর 8 নম্বর গ্রুপে একই শ্রেণীতে 3টি করে মৌলের অন্তর্ভুক্তিকরণ। দেখো প্রত্যেকটা শ্রেণীতে 2টি করে মৌল উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, এ ও বি, কিন্তু মাঝখান থেকে 8 নম্বর শ্রেণীতে কোনো উপশ্রেণী নেই, সেখানে আবার 3টি করে মৌল। তাহলে সব তো একই প্যাটার্নে হবে নাকি? যে 1 নম্বরে 2টো শ্রেণী, 2 নম্বরে মানে 2টো উপশ্রেণী, 3 নম্বরে 2টো উপশ্রেণী, তাহলে 8 নম্বরেরও সিমিলারলি 2টো উপশ্রেণী থাকার কথা, মাঝখান থেকে সেটা 3টে করে মৌল রাখা হয়েছে, কিন্তু সেখানে কোনো উপশ্রেণীতে ভাগ নেই। তাহলে এটা একটা ত্রুটি। আইসোটোপ, তাহলে দেখো কার্বনের বিভিন্ন আইসোটোপ হয়, হাইড্রোজেনের কি 3খান আইসোটোপ হয় না, 1H1, 2H1, 3H1। কার্বনেরও আইসোটোপ হয়, C12, C14 কার্বনের আইসোটোপ হয়। তাহলে একটা নির্দিষ্ট পরমাণুর বিভিন্ন আইসোটোপের কিন্তু বৈশিষ্ট্য আলাদা হয়, একটা নির্দিষ্ট পরমাণুর বিভিন্ন আইসোটোপের বৈশিষ্ট্য আলাদা হয়। তাহলে বৈশিষ্ট্য বা ধর্ম যদি আলাদা হয়, তাহলে তাদের পর্যায় সারণীতে আলাদা আলাদা অবস্থান দরকার, কারণ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের মূল্য আমরা একটা জায়গাতে রাখছি। কিন্তু এই আইসোটোপগুলি, একটা নির্দিষ্ট পরমাণুর আইসোটোপগুলির বৈশিষ্ট্য আলাদা হওয়ার সত্ত্বেও এদেরকে আলাদা জায়গায় স্থান দেওয়া যায়নি, অর্থাৎ আইসোটোপের কোনো স্থানই নেই পর্যায় সারণীতে। তো এটা একটা ত্রুটি। মেন্ডেলিভের পর্যায় সারণী ত্রুটির অপসারণ। তাহলে এই যে ত্রুটিগুলো এলো, এই ত্রুটিগুলিকে অপসারণ করেছিল কে? বিজ্ঞানী মোজলে। বিজ্ঞানী মোজলে কি করেছিলেন? বিজ্ঞানী মোজলে তিনি প্রত্যেকটা ধাতুর উপরে এই যে পর্যায় সারণীতে যতগুলি মৌল ছিল সেই সময়, তৎকালীন সময়ে, এই মৌলগুলিকে নিয়ে তিনি সেই মৌলের উপরে, মনে করে এটা একটা XYZ সোডিয়াম মৌল, এর উপর তিনি ইলেকট্রনের আঘাত করেছিলেন। কিসের? তাকে ক্যাথোড রশ্মি বলে। ইলেকট্রনের আঘাত করেছিলেন, একটা ইলেকট্রন কণা দিয়ে ওই প্রত্যেকটা আলাদা আলাদা করে পরমাণু নিয়েছিলেন, সোডিয়াম, পটাশিয়াম নিয়ে তার উপরে আঘাত করলেন। আঘাত করার পর এখান থেকে এক ধরনের রশ্মি, এক্স রশ্মি নির্গত হলো। সেই এক্স যে রশ্মিটাগুলো নির্গত হলো, সেই রশ্মির কম্পাঙ্কের উপরে ওই রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করেছিলেন, এবং এই কম্পাঙ্কের উপরে ভিত্তি করে, চলো তোমরা এই বিষয়টা একটু, তোমাদের একটু ডিটেলস হয়ে যাচ্ছে, তোমরা আপাতত এইটুকু মনে রাখো যে বিজ্ঞানী মোজলে বিভিন্ন ধাতু নির্মিত টার্গেটের উপরে ক্যাথোড রশ্মি নিক্ষেপের মাধ্যমে এক্স রশ্মির সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি ওই ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যত পরমাণু আছে তাদেরকে নিয়ে তিনি, তাদের উপরে তিনি কি করেন? তিনি ইলেকট্রনের আঘাত বা ক্যাথোড রশ্মির আঘাত করেন, করে সেখান থেকে এক ধরনের এক্স রশ্মি নির্গত হলো। সেই এক্স রশ্মির কম্পাঙ্ক তিনি নির্ণয় করেছিলেন, এবং তিনি এই সমস্ত বিষয়ের উপরে পরীক্ষা নিরীক্ষা করে তিনি প্রমাণ করলেন কি, যে পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূল ধর্ম। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পারমাণবিক সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পারমাণবিক সংখ্যা বা ফোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাই হলো মূল ধর্ম। কি ধর্ম? এবং তিনি লেখচিত্র বানিয়েছিলেন। তিনি কম্পাঙ্কের সাথে পারমাণবিক সংখ্যার লেখচিত্র করে দেখেছিলেন, এরকম একটা স্ট্রেট লাইন আসছে, সরল রেখা। আর তিনি কম্পাঙ্কের সাথে যে কম্পাঙ্কগুলো পেলেন তার সাথে পারমাণবিক গুরুত্বের লেখচিত্র করে তিনি দেখলেন এরকম একটা
হেজি বা আঁকাবাঁকা লেখচিত্র আসছে, যেহেতু এখানে একটা তিনি নির্দিষ্ট নিয়ম মেনে একটা স্ট্রেট লাইন সরল লেখা পেয়েছিলেন, তিনি এই কনসেপ্টের উপরে ভিত্তি করে বলেছিলেন যে না তাহলে এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবং তিনি যাই হোক এই লেখচিত্রগুলো না জানলেও চলবে, এটা এক্সট্রাই বললাম তোমাদেরকে। তোমরা এইটুকু মনে রাখো, বিজ্ঞানী মোজলে এই ত্রুটি, মেন্ডেলিভের ত্রুটির অপসারণ করেছিলেন এবং তিনি বিভিন্ন গবেষণার মাধ্যমে বলেছিলেন যে না পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূল ধর্ম, এবং পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা তিনি বলেছিলেন। ঠিক আছে, তো চলো তো আধুনিক পর্যায়সূত্র কি? বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যদিও বিজ্ঞানী মোজলে এটা বলেছিলেন, কিন্তু যেহেতু মেন্ডেলিভ এত কাজ করেছিলেন, তো এটাকে আমরা ওই সংশোধিত পর্যায় সূত্র বলেই আমরা জানি, মেন্ডেলিভের সূত্র বলেই এটা করা হয়। তবে এর পিছনে বিজ্ঞানী মোজলের কিছুটা হাত ছিল, কিন্তু অধিকাংশ যে ভূমিকা সেটা কার? মেন্ডেলিভের। এই জন্য এটাকে আমরা মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র বলে থাকি। ঠিক আছে, তো চলো এরপরে আমরা মেনলি আলোচনা করব যে মৌলের কি আলোচনা করব বলো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে। তার আগে পর্যায়, শ্রেণী ও পর্যায়, তাহলে মোট কত পর্যায় আছে বলো? 7টি পর্যায়, 9টি শ্রেণী। তাহলে সংশোধিত হয়ে গেল, সবকিছু হয়ে যাওয়ার পরে বলা হলো কি 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। ঠিক আছে, 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। এবং 1 নম্বর শ্রেণীকে কি বলা হয়? ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলে একটু পরেই আলোচনা করবো, প্রত্যেকটা ডিটেলস আলোচনা করব। যে আপাতত তোমরা একবার দেখে রাখো, 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু বলে, সেখানে কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ট্রিটিয়াম, ফ্রান্সিয়াম। 2 নম্বর শ্রেণীতে কারা আছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 নম্বর শ্রেণীতে কারা আছে? সন্ধিগত মৌল। কয়েকটা সন্ধিগত মৌলের নাম মনে রাখবে, কপার, এজি, অসংখ্য আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, ইট্রিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, প্রচুর সন্ধিগত মৌল আছে, সিলভার, কপার, গোল্ড, হ্যাঁ। কিন্তু তার মধ্যে তোমরা কয়েকটা মনে রাখবে, সিইউ, এজি, এইউ। বোরন, বোরনে কারা কারা আছে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এটা মনে রাখার দারুণ দারুণ ট্রিক্স আছে, হ্যাঁ। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। বেগুন, আলু, গাজর, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইন থালা, থালার মধ্যে। বেগুন, আলু, গাজর আছে থালার মধ্যে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইন থ্যালিয়াম, মানে ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এরকম অনেক আছে। যেমন ধরো এটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। এন ফর নেপাল, পি ফর পাকিস্তান, এস ফর অস্ট্রেলিয়া, এস বি ফর অ্যান্টি সবাই, আর বিআই ফর ভিখারি। নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যাই হোক, তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না, যখন 11-এ উঠবে সব মুখস্থ করিয়ে দেবো। চলো, আর তোমাদের নবীন স্যার তো আছেই, বোধহয় স্যার মনে হয় ট্রিক্স তোমাদেরকে দিয়েছে এই সমস্ত বিষয়গুলো মনে রাখার। তোমরা যদি মনে রাখতে পারো, এগুলো কিন্তু অবশ্যই জরুরি, মানে পরপর মনে রাখা। ওকে, চলো তাহলে অক্সিজেন পরিবারকে কি বলে? অক্সিজেন পরিবারকে বলে চ্যালকোজেন মৌল বলে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম 16 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কারা কারা আছে? কত নম্বর শ্রেণীতে? হ্যালোজেন রয়েছে। হ্যাঁ, হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন মৌলগুলি সমুদ্রতে লবণ হিসাবে পাওয়া যায়, হ্যালোজেন মৌলগুলি সমুদ্রে লবণ হিসাবে পাওয়া যায়, তাই এদেরকে সামুদ্রিক লবণ উৎপাদক বলে। এগুলো ডিটেলস আলোচনা করবো আমরা একটু পরে। তো আপাতত 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু বলে, 2 নম্বর শ্রেণীকে 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণীকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 নম্বর শ্রেণীকে আমরা কি বলি? 3 নম্বর শ্রেণীকে আমরা 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত সন্ধিগত মৌল। ঠিক আছে, 13 নম্বরকে বলা হয় বোরন পরিবার, 14 নম্বরকে বলা হয় কার্বন পরিবার, 15 নম্বরকে বলা হয় নিক্টোজেন মৌল, 16 নম্বরকে বলা হয় চ্যালকোজেন মৌল, 17 নম্বরকে বলা হয় হ্যালোজেন মৌল, 18 নম্বরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মৌল। এর কেন বলা হয় এগুলো একটু পরে আলোচনা করব। তো তোমরা ছকটা আপাতত দেখে নাও এবং এদের মধ্যে একটা দুটো করে মৌল তোমরা মনে রাখবে, সব মুখস্থ না করলেও চলবে মাধ্যমিকের জন্য। আচ্ছা, কোন নির্দিষ্ট শ্রেণীতে অবস্থিত মৌলগুলি ধর্মের সাদৃশ্যতার কারণ। কেন একটা নির্দিষ্ট শ্রেণীতে একটা নির্দিষ্ট শ্রেণীতে যে মৌলগুলি আছে তাদের ধর্মের বৈশিষ্ট্যগুলি একই হয়? চলো আমি কয়েকটা শ্রেণী এখানে লিখি। দেখো 1 নম্বর শ্রেণীতে কারা আছে? দেখো 1 নম্বর শ্রেণীতে আছে লিথিয়াম। হাইড্রোজেনটাকে বাদ দিচ্ছি কারণ ও ব্যতিক্রম, দুষ্টু, বড় দুষ্টু। হাইড্রোজেন বড় দুষ্টু, তাই হাইড্রোজেনকে বাদ দিচ্ছি। লিথিয়াম, তারপরে কে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, দেখো লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, লিথিয়ামের বাইরেও কতগুলি ইলেকট্রন? 2, সোডিয়ামের বাইরে 2,8,1, পটাশিয়ামের বাইরে 2,8,8,1। এইবার দেখো বাকি যেগুলো আছে না, এই যে বাকি যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস করলেও তোমরা এখন বুঝতে পারবে না, তাই এইটুকু মনে রাখো, এদেরও বাইরে 1, সিজিয়ামের বাইরেও 1, ফ্রান্সিয়ামের বাইরেও 1।
তার মানে 1 নম্বর শ্রেণীতে যারা আছে তাদের প্রত্যেকের বাইরে একটা করে ইলেকট্রন আছে। এই যোজ্যতা কক্ষে একই সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এদের বৈশিষ্ট্য একই হচ্ছে। কারণ এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা অনেক কিছু ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করে, তার রাসায়নিক বিক্রিয়া, তার যোজ্যতা, তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম, অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলোকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর শ্রেণীতে কারা কারা আছে বলো? 2 নম্বর শ্রেণীতে কারা কারা আছে? 2 নম্বর শ্রেণীতে কারা কারা আছে বলো? বেরিলিয়াম, হ্যাঁ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। একেবারে দেখো মুখস্থ করে রাখবে। তোমার ট্রিক মনে করবে, আবার তুমি এটা মনে রাখবে। ট্রিক মনে করতে করতে 2 মিনিট, মৌলিক কথা মনে করতে করতে আরো 2 মিনিট, চলে যাচ্ছে 4 মিনিট। অত কথা ছাড়ো, আবার ডাইরেক্ট মুখস্থ করে নাও। যেখানে পড়ছো এখানে স্টাডি টেবিলের সামনে মৌলগুলিকে লিখে চিপকে দাও। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে 2 গলি, হ্যাঁ, খাওয়ার আগে 2টো করে ট্যাবলেট যেমন খাও, প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার কাজ হবে মৌলগুলিকে একবার মৌলগুলির সঙ্গে সাক্ষাৎ করা, মৌলগুলির দিকে একটু বসে, হ্যাঁ, ধ্যান করা, ওদের কথা মনে করা। তোমার সকালে কাজ এটা। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে, কোনো ট্রিক্স আর লাগবে না। ট্রিক্স মনে করতে 1 মিনিট, আবার সেই যৌগের কথা মৌলের কথা মনে করতে 1 মিনিট। ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, অসুবিধা নেই, একটু সময় লাগবে। চলো তাহলে বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম 3 নম্বর। এদের প্রত্যেকের বাইরে কটা করে ইলেকট্রন আছে? 2টো। এর বাইরেও কটা আছে? এর বাইরে 2টো। ম্যাগনেসিয়ামের বাইরেও কটা? 2টো। ক্যালসিয়ামের বাইরে কটা? 2টো। স্ট্রনসিয়ামের বাইরে কটা? 2টো। বেরিলিয়ামের বাইরে কটা? 2টো। একই রকম ভাবে মনে করো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, বা মনে করো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। মনে করো অক্সিজেন, আচ্ছা, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, অক্সিজেন, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এদের প্রত্যেকের বাইরে কত? 6। এদের প্রত্যেকের বাইরে কত? 6। এদের প্রত্যেকের বাইরে কত? 6টা করে ইলেকট্রন। নাইট্রোজেনের প্রত্যেকের বাইরে কত করে ইলেকট্রন? 5টা করে। প্রত্যেকের বাইরে কটা করে ইলেকট্রন? 5টা করে। কার্বনের বাইরে কটা? 4টে। এদের প্রত্যেকের বাইরে কটা করে ইলেকট্রন? 4টে করে। তাহলে এদের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম শ্রেণী বরাবর একই। তাহলে কোন নির্দিষ্ট শ্রেণীতে অবস্থিত মৌলগুলির ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা এক একটি করে বৃদ্ধি পায়, কিন্তু যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ায় মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট। কোন নির্দিষ্ট পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম নির্দিষ্ট ক্রমে পরিবর্তিত হওয়ার কারণ কি? তাহলে শ্রেণী বরাবর একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়। শ্রেণী বরাবর একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়। ওদের বৈশিষ্ট্য অলমোস্ট সবাই একই, যেমন সবাই ক্ষার ধাতু। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে 1 নম্বর শ্রেণীতে যারা আছে তারা একই নেচারের মৌল। এবার ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো প্রত্যেকের মনে করো ব্যাসার্ধ সেটা কম বেশি হতে পারে, কিন্তু 1 নম্বর শ্রেণীতে রয়েছে কারা? ক্ষার ধাতু। ক্লাস 5 এর বাচ্চা, সবাই 5-এ পড়ে, কিন্তু কেউ ভালো স্টুডেন্ট, কেউ খারাপ স্টুডেন্ট, বাট সবাই 5। 1 নম্বর শ্রেণীতে সবাই ক্ষার ধাতু। এবার কার ক্ষারকত্ব একটু বেশি, কার ক্ষারকত্ব কম, এবার সেটা বেশি কম হবে, ওটা আলাদা বিষয়। বাট একটা নির্দিষ্ট শ্রেণীতে একই ক্যাটাগরির মৌল রাখার চেষ্টা করা হয়েছিল, একই নির্দিষ্ট বৈশিষ্ট্যের মৌল রাখার চেষ্টা করা হয়েছিল। কি বললাম, বোঝা গেল? চলো তাহলে কোন নির্দিষ্ট পর্যায়ে অবস্থিত মৌলগুলিতে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা একই থাকে, কিন্তু যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা একটি করে বৃদ্ধি পেতে থাকে। ফলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট ক্রমে পরিবর্তিত হয়। ফলে নির্দিষ্ট ক্রমে বৈশিষ্ট্য নির্দিষ্ট ক্রমে পরিবর্তিত হয়। মানে এটা কি? দেখো আমি যদি এখানে নিই বোরন, কার্বন, অক্সিজেন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে দেখো বোরনের প্রথম কক্ষে কটা ইলেকট্রন? 2টো। পরের কক্ষে কটা ইলেকট্রন? 2টো। কার্বনের 3টে। কার্বনের প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 4টি। নাইট্রোজেনের প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 5টি। অক্সিজেনের প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 3, 4, 5, 6। ফ্লুরিনের পরের কক্ষে 7টা। তার মানে দেখো যদি আমরা পর্যায় বরাবর, এটা পর্যায় বরাবর, পর্যায় সারণী পর্যায় বরাবর এই মৌলগুলি রয়েছে। যদি আমরা পর্যায় বরাবর যাই তাহলে আমরা দেখতে পাবো
যে নির্দিষ্ট নিয়ম মেনে কক্ষপথের সংখ্যা একই থাকছে, কিন্তু ইলেকট্রন একটা নির্দিষ্ট নিয়ম এমনটা হচ্ছে না যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন প্রথমে একটা ছিল, তারপরে দুটো হয়ে গেছে, তারপরে তিনটে, তারপরে তিনটে, তারপরে ছটা, তারপরে আটটা, এরকম হয়েছে, এমনটা নয়। কেমন হয়েছে? যদি আমরা পর্যায় বরাবর যাই, একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক্যালি একটা একটা করে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বেড়েছে। তাই পর্যায় বরাবর একটা নির্দিষ্ট ক্রমে ধর্মগুলি পরিবর্তিত হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। ক্ষার ধাতু দেখো, চলো এইবার আমরা আলোচনা করব যে ক্ষার ধাতু কেন। আমরা কত নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু বলেছি? আমরা 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু। এখানে কারা আছে? এখানে কারা আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দেখো এই লিথিয়ামের সাথে যদি আমরা জলের বিক্রিয়া করে দিই তাহলে উৎপন্ন করবে লিথিয়াম হাইড্রক্সাইড। সোডিয়ামের সাথে যদি আমরা জলের বিক্রিয়া করে দিই তাহলে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়ামের সাথে যদি আমরা জলের বিক্রিয়া করে দিই তাহলে উৎপন্ন করবে কি? পটাশিয়াম হাইড্রক্সাইড। আর লিথিয়াম হাইড্রক্সাইড ভেঙে গেলে কি হবে? Li প্লাস OH মাইনাস। আর আমরা জানি যারা OH মাইনাস আয়ন উৎপন্ন করে তারা ক্ষার। সেই জন্য 1 নম্বর শ্রেণীর মৌলগুলি জলের সঙ্গে সরাসরি তীব্র বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে আমরা কি বলি? ক্ষার ধাতু। বোঝা গেল 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু কেন বলা হয়। চলো নেক্সট, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল। একই ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, MgOH এর হোল 2। ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH এর হোল 2, রাইট। তাহলে ধাতুগুলিকে তাদের অক্সাইড হিসাবে ভূত্বকে পাওয়া যায়, আবার কি হিসাবে পাওয়া যায়? অক্সাইড। যেমন মনে করো MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইড জলের সাথেও বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে এই ধাতুগুলো নরমালিও জলের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সাইড দেয়। এছাড়াও এই ধাতুগুলি মাটির তলায় অক্সাইড হিসেবে পাওয়া যায়। মাটির তলায় কি হিসাবে পাওয়া যায়? অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড, CO অক্সাইড হিসাবে মাটির তলায় পাওয়া যায়, তাই মৃত্তিকা নামটা এসছে। আর এর জলের সাথে বিক্রিয়া করে এরা হাইড্রক্সাইড উৎপন্ন করে। অক্সাইড গুলো জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে বা হাইড্রক্সাইড উৎপন্ন করে, তাই এদেরকে আমরা কি বলি? আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি। এদেরকে আমরা কি বলি? ক্ষারীয় মৃত্তিকা। চলো, হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দটার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। এই হ্যালোজেন মৌলগুলি সমুদ্রে ছিল না। তোমরা দেখবে পড়বে, ইতিহাসে তোমরা পড়ছো গান্ধীজির আইন, লবণ আইন ভঙ্গ 1929 মেবি, আমার ভুল হতে পারে, তোমরা এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি করো না। 1929 সালে ডান্ডি অভিযান, মোস্ট প্রবাবলি গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন। যে ইংরেজরা কি বলেছিল? ইংরেজরা বলেছিল যে কোনো ভারতীয় এই ভারতবর্ষের সমুদ্রের তীর থেকে কেউ লবণ উৎপাদন করতে পারবে না। কিন্তু সেই সময় ভারতীয়রা তো ওই লবণ উৎপাদন করে তাদের জীবন চলতো এবং তারা দৈনন্দিন জীবনেও ব্যবহার করতো, সামুদ্রিক লবণ থেকে লবণ উৎপাদন করতো। সেই লবণ উৎপাদন ইংরেজরা বন্ধ করে দিয়েছিল। কিন্তু 1929 সালে গান্ধীজি কি করেছিল? ওই জায়গাটা সবরমতী আশ্রম থেকে বোধহয়, হ্যাঁ এটা মনে পড়ছে না ঠিক। তো কি করেছিলেন গান্ধীজি? লবণ আইন ভঙ্গ করেছিলেন, বলেছিলেন চলো সবাই আমরা লবণ উৎপাদন করবো, ইংরেজদের আইন আমরা মানি না বলে তিনি লবণ আইন ভঙ্গ ডান্ডি অভিযান করেছিলেন। বোঝা গেল কি বললাম? তাহলে সমুদ্রের জল থেকে, সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণ উৎপাদন করা হয় এবং এই হ্যালোজেন মৌলগুলি ওই সমুদ্রের জলের মধ্যেই থাকে। সেই জন্য বলা হয় কি সামুদ্রিক লবণ উৎপাদক। সেই জন্য গ্রুপ 17 মৌলগুলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন গ্রুপ 17 মৌল। কোন মৌল? গ্রুপ 17 মৌল। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার সঙ্গে অ্যাস্টাটিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এরা কি? এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। এরা সামুদ্রিক লবণ উৎপাদক, তাই এদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। এদেরকে কি বলে? হ্যালোজেন মৌল বলা হয়। চলো নেক্সট, নিষ্ক্রিয় গ্যাস মৌল। দেখো নিষ্ক্রিয় শব্দের সহজ অর্থ, নিষ্ক্রিয় শব্দের অর্থ, নিষ্ক্রিয় মানে কি? যার কোনো কাজ নেই। নিষ্ক্রিয় মানে যে একেবারে কি, একেবারে ভণ্ড। হ্যাঁ, নিষ্ক্রিয় কারোর সাথে মানে একা মানে হয় না, দেখবে ক্লাসে এরকম ছেলেগুলো থাকে, সে বাড়ি থেকে বেরোয় না। বাড়ি থেকে আমি বেরোই না, কারোর সাথে কথা বলি না, ব্যাগ নিয়ে শুধু স্কুলে যাই, আর স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির মধ্যেই বসে যাই। মাঝে মাঝে টিউশন যাই, টুকটাক লেখাজোখা করি, আবার বাড়ি চলে আসি। আমি বাড়ি থেকে বেরোই না। এরা হলো নিষ্ক্রিয়। এদের কোনো বন্ধু বান্ধব নেই, এরা কারোর সাথে বন্ধন করে না। বাড়ি থেকে বেরোয় না, কারোর সাথে বন্ধুও করে না, এরা হলো নিষ্ক্রিয়। তাহলে যারা কেউ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারাই নিষ্ক্রিয়। আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা?
যাদের বাইরে 8খানা ইলেকট্রন নেই তারা 8টা ইলেকট্রনের তাগিদে অন্যের সাথে বন্ধুত্ব করে, তাদের কাছ থেকে ইলেকট্রনের সাহায্য নেয়, তারা সক্রিয়। তাহলে যারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে যাদের বাইরে 8টা ইলেকট্রন নেই তারা হচ্ছে রাসায়নিকভাবে সক্রিয়, আর যাদের 8টা ইলেকট্রন আছে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ তারা বন্ধন করার দরকার নেই কারণ। তাহলে যাদের বাইরে 8টি করে ইলেকট্রন আছে তাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। সাধারণ অবস্থায় এগুলো নিজেদের মধ্যে এবং অন্যান্য মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কারা আছে? হিলিয়াম, নিয়ন, ঠিক আছে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে তোমরা একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখো, এটা নিয়ে আবার তোমরা আবার কন্ট্রোভার্সি করো না যে স্যার এরকম তো ব্যাপার নেই, নিষ্ক্রিয় গ্যাস তো বিক্রিয়া করে না। একটা নিষ্ক্রিয় গ্যাস আছে যে বিক্রিয়া করে, তার নাম ক্রিপ্টন। এই নিষ্ক্রিয় গ্যাস আছে ক্রিপ্টন বিক্রিয়া করে। কেন বিক্রিয়া করে পরে জানাবো, এখন জানা যাবে না, তবে এখন মনে রাখো ক্রিপ্টন রাসায়নিক বিক্রিয়া করে। ওকে, সন্ধিগত মৌল পর্যায় পেরজায় হয়ে গেছে। পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত 7টি মৌল এবং পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম থেকে অবস্থিত সিলভারের 47টা সিলভার পর্যন্ত 9টি মৌলকে প্রথম ও দ্বিতীয় সন্ধিগত সারি বলে। এরকম দিয়েছে কেন? সন্ধিগত মৌল হচ্ছে 3 নম্বর শ্রেণী থেকে, তোমাদের বইতে লেখা আছে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌল, কিন্তু পরে যখন তোমরা বড় হবে তখন তোমরা দেখবে যে 12 নম্বর শ্রেণীর মৌলগুলি সন্ধিগত নয়। তোমরা এখনই জেনে রাখো, তোমরা 3 নম্বর থেকে 11 নম্বর শ্রেণীর মৌলগুলি সন্ধিগত মৌল, 12 নম্বর শ্রেণী সন্ধিগত মৌল নয়। কারা সন্ধিগত মৌল নয়? জিঙ্ক, ক্যাডমিয়াম, Hg এরা সন্ধিগত মৌল নয়। 3 থেকে 11 পর্যন্ত মৌলগুলি সন্ধিগত মৌল, ঠিক আছে। কেন সন্ধিগত মৌল বলা হয়? এরা ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং এদিকে যে মৌলগুলি আছে নিষ্ক্রিয় গ্যাস না কার্বন, দেখো মানে এদিকে কি আছে দেখো, ক্ষার ধাতু, আর ওদিকে রয়েছে কি বোরন পরিবার, নাইট্রোজেন পরিবার। এই বোরন পরিবার আর নাইট্রোজেন এটা একটা মানে কনসেপ্ট। বোরন, চলো আমি একটু আঁকি, লিখে দিই, এটা আঁকি। দেখো এদিকে কারা কারা আছে বলো? বোরন, কার্বন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর এই দিকটাতে কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর এদের মাঝখানে আছে সন্ধিগত মৌল। এদের মাঝখানে কি আছে? 3, এটা 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী, আর এখানে আছে 3 থেকে 12 নম্বর শ্রেণী। আর এটা কি 13, এটা 14, এটা 15, এটা 16। এই 16টা কোথায় গেল? 15টা বাদ পড়েছে না? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 15, 16, 17 আর এটা 18টা শ্রেণী। তাহলে এই যে 3 থেকে 12, এটা একটা কনসেপ্ট মনে রাখতে পারো। এই যে 3 থেকে 12 শ্রেণীর মৌলগুলি কি এদিকে 1 আর 2 থেকে শুরু করে 13 থেকে 18 মাঝখানে আছে। তাহলে বলা হয়ে থাকে সন্ধিগত মৌলগুলি 3 থেকে 12 নম্বর শ্রেণীর মৌলগুলি বা 3 থেকে 11 নম্বর শ্রেণীর মৌলগুলি 1 নম্বর, 2 নম্বর এবং এদিকে 13 থেকে 18 মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, একটা সন্ধিগত, ঠিক আছে, সংযোগ স্থাপন করছে, তাই এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। এবং আরো ডেফিনেশন আছে, সেগুলো তোমরা এখন বললেও বুঝতে পারবে না। তো এইভাবে মনে রাখতে পারো, এদেরকে সন্ধিগত, মাঝখানে রয়েছে তাই সন্ধিগত। চলো, ইউরেনিয়ামোত্তর মৌল কাদেরকে বলে? 7ম পর্যায়ে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম পর্যন্ত 6টি মৌল প্রাকৃতিক। 7 নম্বর পর্যায়ে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম পর্যন্ত মৌলগুলি 6টি মৌল প্রাকৃতিক। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এগুলিকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। পরীক্ষায় কিন্তু খুব পড়ে যে ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। ওকে, চলো নেক্সট। পর্যায় সারণীতে হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। কি বিতর্কিত অবস্থান? হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, আবার হাইড্রোজেনকে আমরা 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারি। হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি বা 17 নম্বর শ্রেণীতেও আমরা রাখতে পারি। তাহলে নিশ্চয়ই 1 নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্যের মিল আছে, আবার 17 নম্বর শ্রেণীর মতো হাইড্রোজেনেরও কিছু মিল আছে। দেখো হাইড্রোজেনের বাইরে ইলেকট্রন বিন্যাস কত বলো? হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আর ক্ষার ধাতুগুলোর প্রত্যেকের বাইরে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সেই জন্য দেখো
যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন বর্জন করে তড়িৎ ধনাত্মক আয়ন Na+K+ এর মতো হয়। যেমন হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় H+ হবে, আবার ক্ষার ধাতুগুলির সোডিয়ামও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হবে। তাহলে এও একক ধনাত্মক আধান তৈরি করছে। হাইড্রোজেন কার মতো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের মতো। এদের যোজ্যতা এক। ক্ষার ধাতুর সাথে মিল আর কি, ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের মিল। বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য মানে কি? যারা ইলেকট্রন বর্জন করে তারা বিজারক দ্রব্য। ইলেকট্রন বর্জন করার পরে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেটা জারণ। ইলেকট্রন বর্জন করার পরে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেটা জারণ, বাট ইলেকট্রন যে বর্জন করছে সে বিজারক পদার্থ। ঠিক আছে, তাহলে এরাও ক্ষার ধাতু বিজারক পদার্থ, হাইড্রোজেনও বিজারক পদার্থ। এখানেও হাইড্রোজেনের যোজ্যতা এক, এখানেও একটি ইলেকট্রন বর্জন করে H+ করে, হাইড্রোজেনও একটি ইলেকট্রন বর্জন করে H+ করে। সাদৃশ্য, হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর সাদৃশ্য। বৈসাদৃশ্য কি আছে? তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেন হলো একটা অধাতু। তাহলে এই জায়গায় মিলছে না, হাইড্রোজেন অধাতু কিন্তু ক্ষার ধাতু, এরা ধাতু। সাধারণ উষ্ণতায় কঠিন এবং এক পরমাণু। সাধারণ উষ্ণতায় এরা কি? কঠিন। আর হাইড্রোজেন কি? গ্যাসীয়। আর দ্বিপরমাণু, দেখো সোডিয়াম এরা মুক্ত অবস্থায় থাকতে পারে, এরকম Na, পটাশিয়াম এক পরমাণু হিসাবে থাকতে পারে, কিন্তু হাইড্রোজেন কখনো এরকম একা একা থাকতে পারে না, ও সবসময় H2 দ্বিপরমাণু হিসাবে থাকে। তাহলে এই হলো বৈসাদৃশ্য, এই হলো সাদৃশ্য। চলো নেক্সট, হ্যালোজেনের সাথে কি মিল? ফ্লুরিন, ক্লোরিন গ্যাসীয় অধাতু এবং দ্বিপরমাণু। একই রকম ভাবে হাইড্রোজেনও গ্যাসীয়, এ দ্বিপরমাণু। দেখো হ্যালোজেন গুলো কি? ফ্লুরিন F2 হিসাবে থাকে, ক্লোরিন Cl2 হিসাবে থাকে, একই রকম হাইড্রোজেনও H2 হিসাবে থাকে, উভয়ই দ্বিপরমাণু। ফ্লুরিন ক্লোরিনের অধাতু, হাইড্রোজেনও অধাতু। ফ্লুরিন ক্লোরিন অধাতু, হাইড্রোজেনও অধাতু। ধাতুর সঙ্গে হ্যালাইড যৌগ গঠন করে, যেমন দেখো ফ্লুরিন সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে NaF তৈরি করে, একই রকম ভাবে হাইড্রোজেন ও সোডিয়ামের সাথে যুক্ত হয়ে NaH তৈরি করে। তাহলে ফ্লুরিন ও হাইড্রোজেন সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে, ক্লোরিনও সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে, সিমিলারলি হাইড্রোজেনও সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে, দুজনেই সোডিয়ামের সাথে যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। NaCl যৌগের ক্লোরিন তড়িৎ ঋণাত্মক ধর্মী, NaH যৌগে হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক ধর্মী। ঠিক আছে, দেখো কিরকম ব্যাপারটা কেমন। যেমন NaCl যৌগে Na+Cl-, আবার NaH যৌগে Na+H-। তাহলে উভয়, এখানে ক্লোরিন ও নেগেটিভ যুক্ত, মানে সোডিয়ামের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, ক্লোরিন হ্যালোজেন মৌলগুলি সোডিয়ামের সাথে যুক্ত হলে মাইনাস ওয়াই হিসাবে যুক্ত হচ্ছে, আবার হাইড্রোজেন গুলো যুক্ত হলে সে মাইনাস হিসাবে যুক্ত হচ্ছে। তাহলে এটাও মিল রয়েছে। এদের শেষ কক্ষে অমিল কি? শেষ কক্ষে 7টি ইলেকট্রন, এদের শেষ কক্ষে 1টি ইলেকট্রন। হাইড্রোজেনের শেষ কক্ষে 1টি ইলেকট্রন। এরা জারক পদার্থ, হাইড্রোজেন বিজারক। বোঝা গেল কি বললাম? এইবার আমরা আলোচনা করবো তাহলে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন, পরীক্ষায় প্রশ্ন আসে, তার জন্য এই ছকটা যেটা দেখালাম এটা তোমাকে লিখতে হবে, যে হাইড্রোজেন এর সাথে ক্লোরিন, হ্যালোজেনের কি কি মিল আছে, হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর কি কি মিল আছে। ওকে, তাহলে এই হলো আমাদের কি, এই হলো আমাদের পর্যায় সারণীর একটা বেসিক আইডিয়া। আশা করছি আমি যা বললাম এর মধ্যে থেকে 100% ক্লাসটাকে মন দিয়ে করলে নিশ্চিত তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পর্যায় বরাবর যদি যাওয়া যায় তাহলে মৌলের ধর্মগুলি কিভাবে পরিবর্তিত হয়, মৌলের ধর্মগুলি কিভাবে পরিবর্তিত। ওকে, তো চলো, তো এইবার আমরা আলোচনা করব পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পর্যায় বরাবর মৌলগুলি যদি যায়, তাহলে মানে আমরা যদি একটা নির্দিষ্ট পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক বা উপর থেকে নিচে পর্যায় বরাবর লেফট টু রাইট বা উপর থেকে নিচে ভার্টিক্যালি উলম্ব শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামি, তাহলে সেই মৌলগুলির বিভিন্ন ধর্মের পরিবর্তন ঘটে। তো যে সমস্ত ধর্ম একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয় তাদেরকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম। আর যারা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয় না তাদেরকে অপর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন তেজস্ক্রিয়তা, হ্যাঁ তেজস্ক্রিয়তা, তারপরে ধরে নাও আর কি কি হতে পারে, তেজস্ক্রিয়তা হতে পারে, দীপন প্রাবল্য হতে পারে, বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভব প্রভেদ। ঠিক আছে, এগুলো পর্যায়বৃত্ত ধর্ম নয়। আর পর্যায়বৃত্ত ধর্ম কারা? ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, ধীরে ধীরে বুঝতে পারবে। তো চলো, মৌল সমূহের ধর্মের পর্যায়বৃত্ততা, ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলিকে সাজালে মৌল সমূহের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্ত ঘটে। এই ধর্মকে মৌলের পর্যায়বৃত্ততা বলে। এই পর্যায়বৃত্ততার কারণ কি?
এর আগেও আলোচনা করেছি। একটা নির্দিষ্ট পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পরমাণু থেকে যদি শুরু করে আমরা পর্যায় বরাবর একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করার পরে আবার যদি সেই মৌলের তলায় চলে আসি, তাহলে যে মৌল থেকে শুরু করেছিলাম তার যে ইলেকট্রন বিন্যাস, আর একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করার পরে আবার ওই যে মৌলর তলায় আমরা যে মৌলটাকে দেখতে পাচ্ছি তারও ইলেকট্রন বিন্যাস একই হয়। এই কারণে ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের একই হয়। এটা এর আগে আলোচনা করেছি। মৌলগুলি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন বিন্যাসের পার্থক্য ঘটে এবং নির্দিষ্ট ব্যবধানের পর পর্যায়ক্রমে তাদের ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্ত ঘটে। যেমন লিথিয়ামের পরে আছে সোডিয়াম। একটা নির্দিষ্ট পর্যায় থেকে ঘুরে আবার যখন লিথিয়ামের তলায় আমরা সোডিয়ামের কথা ভাবছি, তখন লিথিয়ামেরও বাইরের কক্ষে ইলেকট্রন একটা, সোডিয়ামেরও বাইরের কক্ষে ইলেকট্রন একটা। অর্থাৎ একটা পর্যায় সারণী একটা নির্দিষ্ট পরমাণু থেকে শুরু করে একটা পর্যায়ে ঘুরে এসে আবার তার তলায় যদি আমরা আসি, তাহলে দেখব দুটি পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই হচ্ছে। টোটাল সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস আলাদা, কিন্তু যোজ্যতা কক্ষের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস একই। এই কারণে পর্যায় সারণী বিভিন্ন পর্যায়ে অবস্থিত মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে এবং নির্দিষ্ট ব্যবধানের পর একই রকম ধর্মের পুনরাবৃত্ত হয় এই ইলেকট্রন বিন্যাসের কারণে। চলো কয়েকটি পর্যায়বৃত্ত ধর্ম আমরা প্রথমে আলোচনা করব। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি, চলো এটা একটু আলোচনা করি, তারপরে আমরা পারমাণবিক ব্যাসার্ধ কি মন দিয়ে শোনো। পারমাণবিক ব্যাসার্ধ রেডিয়াস। তোমরা নিশ্চয়ই দেখেছো যে ইলেকট্রন বিন্যাস যখন করেছো তোমরা, কোন পরমাণুর একটা কক্ষপথ, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, কারো বা দুটো কক্ষপথ, কারো বা তিনটে কক্ষপথ, কারো বা চারটে কক্ষপথ। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে তার একাধিক কক্ষপথ থাকতে পারে, তার একাধিক কক্ষপথ থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি? নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্বই হলো পারমাণবিক ব্যাসার্ধ। কি বললাম, বোঝা গেল? তাহলে যার একটা কক্ষপথ তার যা ব্যাসার্ধ হবে, যার দুখানা কক্ষপথ তার ব্যাসার্ধ কি হবে? বেশি হবে। যার তিনটি কক্ষপথ তার ব্যাসার্ধ আরো বেশি হবে। তাহলে আমরা যদি এখানে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের কথা আমরা ভাবি, তাহলে আমরা দেখব লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব, লিথিয়ামের কক্ষপথ দুটি। সোডিয়ামের যদি আমরা দেখি, সোডিয়ামের কক্ষপথ তিনটি। পটাশিয়ামের কথা যদি আমরা ভাবি, যদি পটাশিয়ামের কথা আমরা ভাবি, যদি আমরা পটাশিয়ামের কথা ভাবি, তো আমরা দেখতে পাবো পটাশিয়ামের কক্ষপথ চারটি। পটাশিয়ামের কক্ষপথ 1, 2, 3, 4। তাহলে এই দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কি পর্যায় সারণীর উপর থেকে নিচে একটা 1 নম্বর শ্রেণীতে রয়েছে। এরা 1 নম্বর শ্রেণীতে রয়েছে। তাহলে যত আমরা পর্যায় সারণীর কোনো একটা, শুধু এইটার ক্ষেত্রে নয়, পর্যায় সারণীর যে কোনো শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি, ডাউন দা গ্রুপ, পর্যায় সারণী যদি উপর থেকে আমরা নিচে নামি, তাহলে আমরা দেখতে পাবো, যে কক্ষপথের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখন লিথিয়ামের কক্ষপথ ছিল 2টি, সোডিয়ামের কক্ষপথ হয়েছে কত? 3টি, পটাশিয়ামের কক্ষপথ হয়েছে কত? 4টি। তাহলে যত কক্ষপথের সংখ্যা বাড়ছে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব কিন্তু বাড়ছে। তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব যদি বাড়ে, তাহলে এই কক্ষপথের ব্যাসার্ধও কিন্তু বাড়বে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পর্যায় সারণীর উপর থেকে যদি আমরা নিচে নামি, তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর উপর থেকে যদি আমরা নিচে নামি, তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসার্ধ বাড়ছে। কেন ব্যাসার্ধ বাড়ছে? ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ কক্ষপথের সংখ্যা বাড়ছে, আর এই কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়ছে। দূরত্ব বাড়লে ব্যাসার্ধ বাড়বে। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে যদি বলে লিথিয়ামের ব্যাসার্ধ, লিথিয়াম, তারপরে কে হবে? সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে বড়।
বোঝা গেল কি বললাম? চলো আমরা যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই, একটা সিরিজ নিয়ে নিচ্ছি, শ্রেণী। এখানে আমরা রাখছি বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। কার্বনের কত? 6। নাইট্রোজেনের কত? 7। অক্সিজেনের কত? 8। ফ্লুরিনের কত? তাহলে বোরনের 5 মানে, তাহলে বোরনের প্রথম কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে? 2টি। পরের কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে? 3টি। কার্বনের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 4টি। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 5টি। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 6টি। ফ্লুরিনের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 7টি। স্বাভাবিকভাবে এগুলোকে দেখে তোমাদের মনে হচ্ছে যে স্যার তাহলে ব্যাসার্ধ তো প্রত্যেকের একই থাকবে, প্রত্যেকের 2টি করে কক্ষপথ, প্রত্যেকের ব্যাসার্ধ একই থাকার কথা। কিন্তু তোমরা বইতে অলরেডি পড়ে নিয়েছো হয়তো একবার করে যে ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। কেন হ্রাস পায়, কেন কমে যায়? দেখো, তোমরা খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে এখানে দেখো, বোরনের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে ইলেকট্রন 3টি। এখানে কটি? 2টি। পরের কক্ষপথে ইলেকট্রন 4টি। 2টি, 1 2 4 5। এখানে কটি? 2টি, 1 2 3 4 5 6। 2টি, 1 2 3 4 5 7। এবার ঘটনাটা কি হচ্ছে, তোমরা এটা নিশ্চিত জানো যে যতগুলি ইলেকট্রন সংখ্যা, ততগুলি প্রোটন সংখ্যা, যতগুলি ইলেকট্রন সংখ্যা, ততগুলি তার প্রোটন সংখ্যা। আর প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে যার আধান ধনাত্মক। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি? নম্বর 1, কক্ষপথ কি থাকছে? কক্ষপথ একই। নম্বর 2, আর কি? পারমাণবিক সংখ্যা দেখো, প্রোটন সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে, প্রোটন একটি করে বাড়ছে। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ একই থাকছে, কিন্তু প্রোটন সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ পারমাণবিক সংখ্যা বাড়লে, পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, আবার ইলেকট্রন সংখ্যাটাই প্রোটন সংখ্যা। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে যদি পারমাণবিক সংখ্যা একটা করে বাড়ে, কারণ বাম দিক থেকে ডান দিকে বোরনের পারমাণবিক সংখ্যা 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, তাহলে পারমাণবিক সংখ্যাও বাড়ছে। এটাই তো পর্যায় সারণীর নিয়ম, বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর পারমাণবিক সংখ্যা এক একক করে বাড়ে, ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, একই সাথে প্রোটনের সংখ্যাও বাড়ছে। কারণ প্রোটন, ইলেকট্রন বাড়লে প্রোটন বাড়বে, কারণ ইলেকট্রনের সংখ্যা সমান প্রোটন সংখ্যা। এবার প্রোটনের আধান কি? প্রোটনের আধান ধনাত্মক, তাহলে প্রোটন একটি করে বাড়ছে মানে ধনাত্মক আধান বাড়ছে। ধনাত্মক আধান কি হচ্ছে? ধনাত্মক আধান বাড়ছে। তাহলে ধনাত্মক আধান বাড়ছে, কিন্তু ইলেকট্রন গুলো সেই একই দূরত্বে 2 নম্বর কক্ষপথে অবস্থান করছে। তাহলে যদি মাঝখানের পজিটিভ আধান বাড়ে আর ইলেকট্রন গুলি যদি একই দূরত্বে থাকে, তাহলে কি হবে? ইলেকট্রন গুলোর প্রতি আকর্ষণ বল বাড়বে। আমার মাঝখানের এই পজিটিভ চার্জটা বাড়ছে, এই মাঝখানের পজিটিভ চার্জ বাড়ছে, তাহলে পজিটিভ চার্জ বাড়ছে, কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু কি হচ্ছে? ইলেকট্রন গুলো দেখো সেম ডিস্টেন্সে আছে 2 নম্বর কক্ষপথে। ইলেকট্রন গুলো সেই 2 নম্বর কক্ষপথে, ইলেকট্রন গুলো সেই 2 নম্বর কক্ষপথে, ইলেকট্রন গুলো সেই 2 নম্বর কক্ষপথে, ইলেকট্রন গুলো প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে। তাহলে ইলেকট্রন গুলো একই দূরত্বে আছে, কিন্তু মাঝখানে নিউক্লিয়াস, ওর পজিটিভ চার্জের মান বাড়ছে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। ফলে কি হচ্ছে? ধনাত্মক আধানের পরিমাণ বাড়ছে, কিন্তু ইলেকট্রন গুলো যদি সেম ডিস্টেন্সে থাকে তাহলে আকর্ষণ বল বাড়বে। ফলে বাম দিক থেকে ডান দিকে যত আমরা যাচ্ছি, বাম দিক থেকে ডান দিকে যত আমরা যাচ্ছি, কি বাড়ছে? আকর্ষণ বল বাড়ছে। কেন বাড়ছে বুঝতে পারলে আরো একবার বলছি, যে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে তোমার বন্ধু আছে, একটা বন্ধু আছে, আবার তোমার যদি নিজের যদি ওকে, তোমার সামনে যে তোমার বন্ধু আছে তাকে যদি তুমি বেশি বল দিয়ে টানো, তাহলে সে তোমার কাছে সরে আসবে। তার মানে কি? তার সঙ্গে তোমার দূরত্বটা কমে যাবে। অর্থাৎ এই মাঝখানে কেন্দ্রে মনে করো তুমি আছো, তোমার ক্ষমতাটা বাড়ছে, কিন্তু
তোমার যে সামনে তোমার বন্ধু, তাহলে ও কি হবে, তোমার কাছে সরে আসবে যদি তোমার ক্ষমতা টেনে নেওয়ার ক্ষমতাটা বাড়ে। তাহলে যত পজিটিভ চার্জ বাড়বে, নেগেটিভ চার্জ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়বে। সেই জন্য কি হয় মাঝখানে বাম দিক থেকে ডান দিকে গেলে এই নিউক্লিয়াসের আধান বাড়ে, মানে কি প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, তাহলে প্রোটনের আধান বাড়ছে মানে কি নিউক্লিয়াসের আধান বাড়ছে, ফলে কি করছে ওই নিউক্লিয়াস বা প্রোটন গুলো ইলেকট্রনকে বেশি বেশি পরিমাণে নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য আকর্ষণ বল বাড়ছে, তাই ব্যাসার্ধ কি হয়, তাই ব্যাসার্ধ কমে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। সবচেয়ে ব্যাসার্ধ কার ছোট, ফ্লুরিনের, অক্সিজেন, তারপরে বোরনের সবচেয়ে বড়। আর যদি এর সঙ্গে নিয়নের কথা বলি, এটা এক্সেপশনাল কেস। নিয়নের কথা যদি আমরা ভাবি, তাহলে নিয়নের ব্যাসার্ধ আবার ফ্লুরিনের থেকে বড়, এটা অন্য গল্প আছে, তোমরা এভাবে মনে রাখতে পারো। নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যাসার্ধ তার আগের হ্যালোজেন অপেক্ষা বেশি। ওকে, চলো তাহলে ব্যাসার্ধ ব্যাপারটা বুঝে গেলে, যে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হয় সেটা তোমরা বুঝে গেছো। দেখো, পর্যায় সারণীর একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে ব্যাসার্ধ উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। কেন হয় সেটা অলরেডি আলোচনা করে দিয়েছি। আয়োনাইজেশন শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়োনাইজেশন শক্তি কি? দেখো, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, আয়োনাইজেশন শক্তির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আয়ন তৈরি করতে যে শক্তি লাগে, সিম্পল। এবার আয়ন দুই প্রকারের হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তোমাকে এখানে একটু মনে রাখতে হবে যে ক্যাটায়ন, সিম্পল লজিক, সিম্পল, সবকিছু ভুলে গেলে এই লাইনটা লিখে আসবে। প্রশ্নে তো তোমাকে উত্তর বলেই দিচ্ছে, প্রশ্ন বলছে আয়োনাইজেশন শক্তি, তোমাকে তো বলেই দিচ্ছে যে আয়ন তৈরি করতে যে শক্তি, যে বাংলা সমাস জানে সে লিখে ফেলতে পারবে। অর্থাৎ তোমার যদি ফুল ডেফিনেশন তুমি যদি মনে না থাকে, তুমি এই লাইনটা লিখে এসো যে ক্যাটায়ন তৈরি করতে যে শক্তি লাগে আয়োনাইজেশন শক্তি বলে। কিছু নাম্বার না পাওয়ার থেকে কিছুটা নম্বর, হাফ নম্বর অন্তত থাকতে হবে তোমাকে। এইবার দেখো, ভালো করে মন দিয়ে শোনো। এইবার মনে করো যে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম, তাহলে সোডিয়ামের এই নিউক্লিয়াস, আর তার বাইরে কি আছে, 2 নম্বর কক্ষপথ, 3টে কক্ষপথ মোট সোডিয়ামের। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে, সোডিয়ামের 2টো, পরের কক্ষপথে 1 2 3 4 5 6 7, তারপরে কক্ষপথে কটা, একটা। তাহলে দেখো, তাহলে সোডিয়ামের কি আছে, মন দিয়ে শোনো। সোডিয়ামের বা যে কোনো পরমাণুর নিউক্লিয়াস তো থাকবে যেখানে পজিটিভ চার্জ থাকে, আর ওই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলি ঘুরছে, সেই ইলেকট্রনগুলির মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। তাহলে আমি কি করছি, মাঝখান থেকে থার্ড পার্সন গিয়ে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং তার ইলেকট্রনের মধ্যে খুব সুন্দর একটা আকর্ষণ বল ছিল, আমি চাইছি ওকে জোর জবরদস্তি ইলেকট্রনটাকে, আমি বাইরে যে ইলেকট্রনটা আছে সেটাকে বের করবো। তাহলে তুমি যদি ওই ইলেকট্রনটাকে বের করতে চাও, এই নিউক্লিয়াস তো ওই ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে আছে, কারণ কি নিউক্লিয়াসের চার্জ পজিটিভ আর এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ফলে নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল আছে। ফলে তুমি যদি এই ইলেকট্রনটাকে বের করতে চাও, তাহলে সোডিয়াম যে আকর্ষণ বল দ্বারা ওই ইলেকট্রনকে টেনে আছে, সেই আকর্ষণ বলকে ছিন্ন করে তোমাকে বাইরে বের করতে হবে। তাহলে তোমাকে কিছুটা শক্তি লাগবে কি লাগবে না? নিশ্চয়ই লাগবে। এবার তোমার মনে হতে পারে, স্যার আমি এই ইলেকট্রনটাকে বের করবো, তাহলে এই ইলেকট্রনটা দেখো আরো নিউক্লিয়াস অনেকটা কাছে আছে, ফলে এর সঙ্গে আকর্ষণ বল তো আরো বেশি। এই ইলেকট্রন বের করার ব্যাপার অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। আবার তো তোমরা এইভাবে জানো যে সোডিয়াম, এই যে সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের যে আকর্ষণ বল, সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল থেকে ছিন্ন করে ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে বাইরে বের করতে গেলে তবেই আমার কি তৈরি হবে, ক্যাটায়ন তৈরি হবে। এই সোডিয়াম, এটা যদি সোডিয়াম হয়, সোডিয়াম থেকে একখানা ইলেকট্রন বের করলে তবেই তো সোডিয়াম প্লাস হবে, এখান থেকে একখানা ইলেকট্রন বের করলে তবেই তো সোডিয়াম প্লাস হবে। এবং এর দেখতে কেমন হবে, এই নিউক্লিয়াস প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা হবে। প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 1 2 3 4 5 6 7 8টা হবে। তাহলে এই ইলেকট্রনটা বের করতে গেলে শক্তি লাগবে কি লাগবে না? নিশ্চিত লাগবে, কারণ এই নিউক্লিয়াস তো ইলেকট্রনকে একদম গলায় গলায় ধরে রেখেছে, আকর্ষণ বল রয়েছে, একে তীব্রভাবে টেনে রয়েছে নিজের দিকে। তাহলে কোন পরমাণুর
সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে বের করতে হবে। এটাই বের করা ইজি, কারণ নিউক্লিয়াস থেকে ওটা অনেকটা দূরে থাকে, ফলে নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের অন্যান্য ইলেকট্রন অপেক্ষা আকর্ষণ বল অনেক কম থাকে। যত দূরে থাকবে ইলেকট্রন আকর্ষণ বল কম হবে। তাহলে এই সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে বাইরে বের করতে গেলে তোমার শক্তি লাগছে। তবে এই শক্তি প্রয়োগ করলে তবে ইলেকট্রনটা বাইরে বেরোবে, এবং যেমন সোডিয়াম এখানে কি হয়ে গেল, সোডিয়াম প্লাস হয়ে গেল। তাহলে কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করতে যে ন্যূনতম শক্তি, যত কম শক্তি হবে ভালো, যে ন্যূনতম শক্তি অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় ওই পরমাণুর আয়োনাইজেশন শক্তি। এবং এই পরমাণুটা যদি গ্যাসীয় হয় তো ভালো, কারণ গ্যাস হলে ইলেকট্রন সহজে বের করা যাবে। কঠিন পদার্থের মধ্যে থেকে ইলেকট্রন বের করতে গেলে অনেক শক্তি লাগবে, গ্যাসীয় হলে খুবই ভালো। সেই জন্য যে সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন মানে কি, যদি কোনো মৌলের পরমাণু কারোর সঙ্গে যুক্ত হয়ে থাকে সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক কঠিন। সেই জন্য কোন পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় আছে, মনে করো সোডিয়ামের মধ্যে থেকে ইলেকট্রনটা কখন বের করা যাবে, তখন সোডিয়াম হিসাবে থাকবে, ও কারোর সঙ্গে যুক্ত হয়নি, কিন্তু ও যখন NaCl হয়ে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে ইলেকট্রন বের করার কোনো প্রশ্ন আর আসছে না। ইলেকট্রন বের হবে কোথা থেকে, যদি পরমাণুটা মুক্ত অবস্থায় থাকে। ও কারোর সঙ্গে যুক্ত হয়ে গেলে তুমি কি করে ওর কাছ থেকে ইলেকট্রন নেবে, ও তো ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে কারোর সঙ্গে যুক্ত হয়েছে। সেই জন্য যুক্ত অবস্থায় আয়োনাইজেশন শক্তির কোনো ভিত্তিহীন কথাটি। তাহলে কি করতে হবে, মুক্ত অবস্থায় যে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি মুক্ত অবস্থায় মানে বিচ্ছিন্ন, কারোর সঙ্গে যুক্ত নেই, বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য যে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি প্রয়োজন হয়, ওই মৌলের তাকে আয়োনাইজেশন শক্তি বলে। এই আয়োনাইজেশন শক্তি অনেক রকমের হতে পারে। প্রথম আয়োনাইজেশন শক্তি, দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি। মনে করো আমি এখানে ম্যাগনেসিয়ামের জন্য করছি, আমি এখানে মনে করো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের বাইরে কটা ইলেকট্রন বলো, 2, 8,2। তাহলে ম্যাগনেসিয়াম প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সেটা হবে প্রথম আয়োনাইজেশন শক্তি। তাহলে কি হয়ে যাবে বলো, ম্যাগনেসিয়াম প্লাস, ইলেকট্রন বিন্যাস হবে কত, 2,8,1। ম্যাগনেসিয়ামের কত, 12। ম্যাগনেসিয়াম প্রথমে একটা ইলেকট্রন ছাড়লে হবে ম্যাগনেসিয়াম প্লাস, তারপরে যদি ও আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হবে কি ম্যাগনেসিয়াম +2, তাহলে হবে কি 2,8। তাহলে এখানে কি হলো, তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু দুখানা ইলেকট্রন বর্জন করার সম্ভাবনা আছে, কারণ দুটো ইলেকট্রন বর্জন করলে ও অষ্টক পূর্তি লাভ করবে, এটাও তো অষ্টক পূর্তি লাভের জন্যই তো এটা হয়। তাহলে প্রথম ইলেকট্রনটা বের করতে যে শক্তি লাগে তাকে বলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আর যদি ফার্দার সেকেন্ড ইলেকট্রনকেও নির্গত করতে চায় তাহলে সেটা কি হবে, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এবং দেখা গেছে যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির মান সবসময় কম হয়, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির মান বেশি হয়। এরপরেও যদি হয় থার্ড আয়োনাইজেশন, আই ফর আয়োনাইজেশন এনার্জি বেশি হয়। যাই হোক, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, দরকার নেই তোমাদের। চলো, যদি কেউ মনে রাখতে চাও সে মনে রাখতে পারো। তাহলে দেখো যদি আমরা পর্যায় সারণীর উপর থেকে নিচে নামি, ধরে নিচ্ছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে সাইজ কার বড়, আকার কার বড়, লিথিয়ামের আকার ছোট, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল, ওটা ছাড়ো। তাহলে দেখো আকার যত বড় হবে, তাহলে আকার যত বড় হবে, সিজিয়ামের আকার অনেক বড়, তাহলে আকার যত বড় হবে তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বড় হবে। কারণ আমি শুরুতে পড়ালাম যে ব্যাসার্ধ বড় মানে কি, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব বড়, ইলেকট্রনটা অনেক দূরে আছে নিউক্লিয়াস থেকে। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যদি অনেক দূরে থাকে তাহলে এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কি অনেক কম। তাহলে আকর্ষণ বল যত কম হবে ওই ইলেকট্রনটা সহজে বাইরে বেরিয়ে যেতে পারবে। দেখো লজিক দিয়ে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সাবজেক্টটাকে ভালো লাগবে। তাহলে আকার যত বড় হবে, পরমাণুর আকার যত বড় হবে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব তত বেশি হবে। আর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কম হবে। দেখো তোমার থেকে তোমার বন্ধু যদি অনেক দূরে চলে যায়, তার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তার সাথে আকর্ষণ বল কমে যাবে। মনে করো 11 মাধ্যমিকের পরে তোমার বন্ধু একটা অন্য স্কুলে ভর্তি হয়েছে, তুমি একটা অন্য স্কুলে ভর্তি হয়েছো, দেখো তোমাদের মধ্যে আকর্ষণ বল অনেক কমে যাবে। সেই আগের মতো সেই বন্ডিংটা কি আর থাকবে না। তাহলে আকার যত বড় হয়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স তত বেশি হয়, আর যত দূরত্ব বাড়তে থাকে আকর্ষণ বল কমতে থাকে। আকর্ষণ বল কমলে ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে।
আর ইলেকট্রন সহজে বেরিয়ে যাচ্ছে মানে কি, শক্তি কম দিলে ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে আয়োনাইজেশন শক্তি কম দিতে হচ্ছে মানে কি, কম শক্তি দিলে আয়ন তৈরি হচ্ছে, তার মানে আয়োনাইজেশন শক্তি কম। বোঝা গেল কি বললাম? তাহলে আকার যত বড় হবে আয়োনাইজেশন এনার্জি কি হবে, আয়োনাইজেশন এনার্জি কি হবে, আইই মানে আয়োনাইজেশন এনার্জি কি হবে, কম হবে। আকার বড় মানে আয়োনাইজেশন এনার্জি কম। তাহলে সাইজের সাথে আকারের সাথে আয়োনাইজেশন এনার্জির কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আকারের সাথে, আকার যত বড় হবে আয়োনাইজেশন শক্তি কি হবে, তত কম হবে। তাহলে আয়োনাইজেশন শক্তি অর্ডার, তাহলে আয়োনাইজেশন শক্তির যে অর্ডার, তাহলে কি হবে, সিজিয়ামের সবচেয়ে কম, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, সবচেয়ে বেশি লিথিয়ামের। তাহলে আকার উপর থেকে নিচে নামলে আকার কি হয়, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে আকার বড় হয়। আকার বড় মানে আকর্ষণ বল কম, নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল যত কম সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে, আয়োনাইজেশন শক্তি কম। পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তি কি হয়, কমে যায়। এবং বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, লেফট টু রাইট যদি আমরা যাই, একটু আগে বোঝালাম আকর্ষণ বল অনেক বেশি হয়, আয়োনাইজেশন শক্তি বেশি, ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে। আকার যত বড় হবে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে। আকার যত বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল যত বেশি হবে তত কি হবে, ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তি দিতে হবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি আবার কি হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি অনেক বেশি হয়। চলো এই বিষয়টা আমরা এবার এখানে দেখো। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের আয়োনাইজেশন শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে আমরা যত যাচ্ছি আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কারণটা বলে দিলাম। আর উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, দুই একটা ব্যতিক্রম রয়েছে, যেমন দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে নিয়নের আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি, কিন্তু কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। এবার দেখো এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আবার নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম, নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। এই কেন এটা হলো, তবে এটা এই কারণেই হলো, এখন মনে রাখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে একটা ব্যতিক্রমী ঘটনা আছে, আকর্ষণ বল বেশি হয় নাইট্রোজেনের, তাই। এছাড়াও এখানে একটা থিওরি আছে যেটা ক্লাস 11-এ উঠে তোমরা বুঝতে পারবে, ফুল ফিল্ড হাফ ফিল্ড থিওরি। যেহেতু তোমাদের সিলেবাসে নেই এই সমস্ত কথা বলেও লাভ নেই, তোমরা এটা মনে রাখবে যে নাইট্রোজেনের আয়োনাইজেশন শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, এটা এক্সেপশন। নাইট্রোজেনের আয়োনাইজেশন শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়, হওয়ার কথা ছিল নাইট্রোজেনের বেশি অক্সিজেনের বেশি, নাইট্রোজেনের কম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম হয়। চলো আচ্ছা, একই শ্রেণীর উপর থেকে নিচে নামলে মৌলসমূহের আয়োনাইজেশন শক্তি ক্রমশ হ্রাস পায়। এতক্ষণ ধরে আলোচনা করলাম। তড়িৎ নয়, তড়িৎ ঋণাত্মকতা কি? দেখো তড়িৎ ঋণাত্মকতা হলো যে সমযোজী বন্ধন, এটা একটা বৈশিষ্ট্য। তড়িৎ ঋণাত্মকতা একটা মৌলের বৈশিষ্ট্য। যেমন ধরো অনেকে হয় না যে কেউ অনেকটা মোটা, কেউ অনেকটা পাতলা, তাহলে যে মোটা সে তাকে দৌড়াতে পারবে না, সে কম দৌড়াতে পারবে। তাহলে মোটাটা হলো তার একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে সে কম জোরে স্পিডে দৌড়াচ্ছে, আর যে রোগা সে কিন্তু বেশি স্পিডে দৌড়াচ্ছে। তাহলে মোটা এই যে স্থূল ব্যাপারটা নির্দেশ করছে যে এই বৈশিষ্ট্যের দ্বারা একটা ছেলে সে জোরে দৌড়াবে না আস্তে দৌড়াবে, এটা নির্দেশ করছে। একই রকম ভাবে তড়িৎ ঋণাত্মকতা একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের দ্বারা প্রকাশ করা হয়, যে বৈশিষ্ট্য নির্দেশ করে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি ইলেকট্রন কোন পরমাণুর দিকে সরে যাবে। যেমন মনে করো জলের দেখতে এইরকম। তাহলে জলের অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝে দেখো দুখানা ইলেকট্রন আছে। তাহলে এই বন্ডেড ইলেকট্রনটা অক্সিজেনের দিকে সরে যাবে না হাইড্রোজেনের দিকে সরে যাবে, এইটা নির্দেশ করছে, এই বিষয়টি নির্দেশ করছে কার কোন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা হলো মৌলের এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের দ্বারা নির্দেশ করা হয় সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কোন পরমাণুর দিকে সরে যাবে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি মৌলের পরমাণুর, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রনগুলি সেই দিকে সরে যাবে। তাহলে
অন্য কোন মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোন মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতাই হলো তড়িৎ ঋণাত্মক। যদি আমরা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আকর্ষণ বল বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি, এর মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে তোমাদের যে কটা বৈশিষ্ট্য আছে ব্যাসার্ধ বাদ দিয়ে সবই বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে নামলে হ্রাস পাবে। ঠিক আছে, চলো তাহলে। এবং সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুকে ফ্লুরিন আর তড়িৎ ধনাত্মককে ফ্রিজিয়াম। পর্যায় সারণী কোন নির্দিষ্ট পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতাগুলি বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত বৃদ্ধি পায় 17 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলি কোনো তড়িৎ ঋণাত্মক নয়, ওরা তড়িৎ ধনাত্মক, নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে। পর্যায় সারণীর নির্দিষ্ট শ্রেণীতে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। জারণ ও বিজারণ ধর্ম, লাস্ট বৈশিষ্ট্য, জারণ ও বিজারণ ধর্ম। মন দিয়ে শোনো, মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জারণ ও বিজারণ ধর্ম বিষয়টি কি। দেখো, জারণ আলাদা, জারণ ধর্ম আলাদা, মাইন্ড ইট, মনে রাখবে। জারণ আলাদা, জারণ ধর্ম আলাদা, বিজারণ আলাদা, বিজারণ ধর্ম আলাদা, দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। দেখো আমি একটা উদাহরণ দিই, দিলে ব্যাপারটা বুঝতে পারবে। মনে করো সোডিয়াম, সে একখানা ইলেকট্রন বর্জন করলো, করে হলো সোডিয়াম প্লাস। তাহলে এই যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে Na+ হলো, এই বিক্রিয়াটা যে ইলেকট্রন বর্জনের মাধ্যমে সংগঠিত হলো, এই বিক্রিয়াটাকে বলে জারণ বিক্রিয়া। কি বলে একে? একে বলে অক্সিডেশন রিঅ্যাকশন বা জারণ বিক্রিয়া। ক্লোরিন একখানা এই বর্জিত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে Cl- হলো, এই বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া। এই নাম, বিক্রিয়াটির নাম বিজারণ। তাহলে সোডিয়াম একখানা ইলেকট্রন বর্জন করে Na+ হলো, এটা জারণ বিক্রিয়া, ইলেকট্রন বর্জন হয় যে বিক্রিয়ায়। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- হলো, এটা হলো বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দুটো বিক্রিয়া সংগঠিত হয়েছে, একটা জারণ একটা বিজারণ। আচ্ছা দেখো তো, এই যে বিজারণ বিক্রিয়াটা সংগঠিত হলো কিসের মাধ্যমে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তাহলে ক্লোরিনকে যে এই ইলেকট্রনটা দিল, কে দিল? এই ক্লোরিনকে বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করলো কে? সোডিয়াম। তাহলে সোডিয়ামের কি ক্ষমতা আছে? বিজারণ বিক্রিয়া ঘটানোর ক্ষমতা আছে, তার মানে সোডিয়ামের বিজারণ ক্ষমতা আছে। তাহলে যে পদার্থ বিজারণে সাহায্য করে তার বিজারণ ক্ষমতা আছে, যে পদার্থ বিজারণে সাহায্য করে তার বিজারণ ক্ষমতা আছে। বিজারণে সাহায্য করতে গেলে কি করতে হবে? ইলেকট্রন বর্জন করতে হবে, কারণ ও যে ইলেকট্রনটা বর্জন করলো সেই ইলেকট্রনটা কে গ্রহণ করলো? ক্লোরিন। সোডিয়াম যদি ইলেকট্রন বর্জন না করতো, ক্লোরিন কখনোই ইলেকট্রন গ্রহণ করে Cl- হতে পারতো না। তাহলে ক্লোরিনের বিজারণ বিক্রিয়ার পিছনে কার হাত আছে? সোডিয়ামের। সোডিয়াম কিসের মাধ্যমে বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করেছে? সে নিজে ইলেকট্রন বর্জন করেছে। তার মানে যে সহজে ইলেকট্রন বর্জন করবে সে বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে, তার মানে যে ইলেকট্রন বর্জন করবে তার বিজারণ ক্ষমতা আছে। তাহলে বিজারণ ক্ষমতা মানে কি, বা বিজারণ ধর্ম মানে কি? তাহলে বিজারণ ধর্ম মানেই হলো ইলেকট্রন বর্জনের ধর্ম, ইলেকট্রন বর্জনের ধর্ম। যে ইলেকট্রন বর্জন করে তাকে বলে বিজারক। ঠিক আছে, আর ইলেকট্রন গ্রহণ জারণ ধর্ম। জারণ ধর্ম কি? ইলেকট্রন গ্রহণের ধর্ম। ইলেকট্রন গ্রহণের ধর্ম হলো জারণ ধর্ম। যে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কে ইলেকট্রন গ্রহণ করছে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের কি ধর্ম আছে? ক্লোরিন হচ্ছে জারণ ধর্ম আছে, বা জারণ ক্ষমতা আছে, বা জারক পদার্থ বলবো ক্লোরিনকে। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার পরে যে বিক্রিয়া, মানে এই পুরো সিস্টেমটা, এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- হলো, এটা বিজারণ বিক্রিয়া। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে যে সহজে ইলেকট্রন বর্জন করবে সে ভালো বিজারক পদার্থ বা তার বিজারণ ক্ষমতা আছে, আর যে সহজে ইলেকট্রন গ্রহণ করবে সে তার জারণ ক্ষমতা আছে। তাহলে তোমরা দেখো, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বড় হয়, ফলে সহজে ইলেকট্রন বর্জন করে। তাহলে বিজারণ ক্ষমতা কি হবে? পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা বাড়বে, কারণ ইলেকট্রন বর্জন মানে যে বর্জন করে সহজে ইলেকট্রন, তার বিজারণ ক্ষমতা আছে। তাহলে দেখো, তাহলে লিথিয়ামের বিজারণ ক্ষমতা কি? সবচেয়ে কম। তারপরে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি।
ওকে, তাহলে দেখো কোনো নির্দিষ্ট পর্যায়ের, আচ্ছা একটা পর্যায় দিয়েছি তাই তো, পর্যায়ের মৌলসমূহের জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ বাম দিক থেকে ডান দিকে যখন আমরা যাচ্ছি আকর্ষণ বল বাড়ছে, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বাড়ছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়ছে, ইলেকট্রনের প্রতি ভালোবাসা বাড়ছে, ইলেকট্রনকে নিজের কাছে টেনে নেওয়ার ক্ষমতা বাড়ছে। তার মানে কি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ছে, তার মানে কি ইলেকট্রন গ্রহণ মানে জারণ ক্ষমতা। সেই জন্য পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় এবং বিজারণ ক্ষমতা বা ডান দিক থেকে বাম দিকে ক্রমশ, আচ্ছা বিজারণ ক্ষমতা ডান দিক থেকে বাম দিক হলো বাম থেকে ডান দিকে, আচ্ছা ডান থেকে বামে, চলো এটা ছেড়ে দাও, এই লাইনটা ছাড়ো, এই লাইনটা ছাড়ো। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং বিজারণ ক্ষমতা, এটা কেটে দিচ্ছি, বিজারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে বিজারণ ক্ষমতা উল্টো হবে, বিজারণ ক্ষমতা হ্রাস পায়। এবং উপর থেকে যদি আমরা নিচে নামি, উপর থেকে নিচে নামলে কি হবে, ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়ছে, উপর থেকে নিচে নামলে ইলেকট্রনের বর্জনের ক্ষমতা বাড়ছে, ফলে বিজারণ ক্ষমতা বাড়ছে। কারণ ইলেকট্রন বর্জন করার ক্ষমতা মানে বিজারণ ক্ষমতা, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা মানে জারণ ক্ষমতা। বারবার মন দিয়ে শোনো কথাটা, ঠিক আছে? তাহলে এটা, তাহলে লিথিয়ামের কি হবে সবচেয়ে কম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে, আর বাম দিক থেকে ডান দিকে যদি বলি তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে জারণ ক্ষমতা কার সবচেয়ে বেশি হবে? এখানে এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, জারণ ক্ষমতা কার সবচেয়ে বেশি হবে? ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন। এবং ফ্লুরিনের দেখো ইলেকট্রন গ্রহণের ক্ষমতা সবচেয়ে বেশি, এবং ফ্লুরিনের বাইরে 7খানা ইলেকট্রন, ও সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে বাইরে 8খানা ইলেকট্রন করে নেবে। তাহলে ওর ইলেকট্রনের প্রতি বেশি অ্যাডিকশন, ইলেকট্রন গ্রহণ করতে চায়। বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো ব্যাপার, এটা জারণ ক্ষমতার অর্ডার। আর এটা কি, এটা বিজারণ ক্ষমতা, এটা বিজারণ ক্ষমতা হলো। চলো আর একটা ছোট্ট টপিক রয়েছে, শ্রেণী ও পর্যায় নির্ণয়। তোমাকে বেশ কিছু মৌল বলে দেবে, দিয়ে সেখানে শ্রেণী বা পর্যায় নির্ণয় করতে বলবে। বললো সোডিয়াম কোন শ্রেণীর মৌল, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে কোথা থেকে কোথায়, তোমাদের পরীক্ষা প্রশ্ন দেবে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত, 1 থেকে 20 হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত, রাইট? তো দেখো কিভাবে আমরা নির্ণয় করব। শ্রেণী মানে হলো পর্যায়। আচ্ছা প্রথমে দেখো, শ্রেণী হলো শেষ কক্ষপথের ইলেকট্রন, ঠিক আছে? শেষ কক্ষপথের ইলেকট্রন কাদের কাদের ক্ষেত্রে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর এদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই কটা। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এইগুলোর ক্ষেত্রে এদের শ্রেণী হবে এদের বাইরের কক্ষে যতগুলি করে ইলেকট্রন আছে ততগুলি। কিরকম? বা তুমি এভাবেও মনে রাখতে পারো, যাদের বাইরে, মন দিয়ে শোনো, যাদের বাইরে কক্ষে, বাইরের কক্ষে মানে কি, সর্ববহিষ্ঠ কক্ষপথে 1 বা 2টি ইলেকট্রন আছে, তাদের শ্রেণী 1 বা 2। তাহলে কি, যাদের বাইরের কক্ষে ইলেকট্রন 1টা আছে তাদের শ্রেণী 1, যাদের বাইরের কক্ষে ইলেকট্রন 2 আছে তাদের শ্রেণী 2। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি, যাদের 2 এর বেশি আছে, যাদের 2 এর বেশি থাকে তাদের ক্ষেত্রে 10 যোগ করলে, শ্রেণী। তোমাদের এই দুটো করলে শ্রেণী হয়ে যাবে, তাদের ক্ষেত্রে 10 যোগ করলে শ্রেণী। কিরকম এবার দেখো, দেখো বিষয়টা। ধরো লিথিয়াম, তাহলে লিথিয়ামের কি বলো 2,1, তাহলে শ্রেণী কত? 1 নম্বর শ্রেণী। পটাশিয়াম 2,8,8,1, কত নম্বর শ্রেণী? 1 নম্বর। কত নম্বর শ্রেণী? 1 নম্বর। কেন? কারণ এর বাইরের কক্ষে 1। মনে করো ম্যাগনেসিয়ামের কত?
এর ইলেকট্রন বিন্যাস কি বলো 2,8,2 তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন দুটি ইলেকট্রন তাহলে 2 নম্বর শ্রেণী তাহলে যদি আমরা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখি বাইরে 1 বা 2টি ইলেকট্রন আছে তাহলে সেটাই হবে তার শ্রেণী এবার আমরা যদি দেখি যে 2 এর বেশি মনে করো অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস কি 2,8,3 তাহলে 2 এর বেশি আছে তাহলে এর শ্রেণী হয়ে যাবে 10 + 3 = 13 নম্বর শ্রেণী অ্যালুমিনিয়াম 13 নম্বর শ্রেণী কি করে বুঝলাম বুঝতে পারছো কি যদি আমরা দেখি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে তার সর্ববহিস্থ কক্ষপথে 2 এর বেশি ইলেকট্রন আছে তাহলে তার শ্রেণী নির্ণয় আমি 10 যোগ করব 10 প্লাস সেই বাইরের কক্ষে ইলেকট্রন 13 নম্বর শ্রেণী তুমি মনে করো অক্সিজেন তাহলে অক্সিজেন কত 2,6 তাহলে এর শ্রেণী কি হবে 2 এর শ্রেণী কি হবে 6 প্লাস 10 মানে কত 16 নম্বর শ্রেণী ফ্লুরিন 2,7 তাহলে কত নম্বর শ্রেণী সর্ববহিস্থ কক্ষপথে 2 এর বেশি ইলেকট্রন আছে তাহলে 7 প্লাস 10 মানে কত 17 মনে করো ক্লোরিন তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত 2,8,7 তাহলে এর শ্রেণী কি হবে সর্ববহিস্থ কক্ষপথে দেখো 2 এর বেশি ইলেকট্রন আছে তাহলে 10 প্লাস 7 মানে কত 17 নম্বর মনে করো নাইট্রোজেন 2,5 তাহলে এর শ্রেণী কি হবে 5 + 10 মানে কত 15 নম্বর তাহলে যদি তোমরা দেখো যে তোমাকে যাকে শ্রেণী বের করতে দিয়েছে সে যদি তুমি দেখো যে তার বাইরে একটা বা দুটো ইলেকট্রন আছে একটা ইলেকট্রন থাকলে 1 নম্বর শ্রেণী দুটো ইলেকট্রন থাকলে 2 নম্বর শ্রেণী আর যদি 2 এর বেশি দেখতে পাও 10 যোগ করে দেবে তাহলে সেটা হবে শ্রেণী এবার পর্যায় কিভাবে বের করব পর্যায় কিভাবে বের করব আমরা পর্যায় মানে হলো কক্ষপথের সংখ্যা সংখ্যাই হলো পর্যায় মনে করো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কত নম্বর পর্যায়ে 1 নম্বর পর্যায়ে একটা ইলেকট্রন মনে করো এইখানে নাইট্রোজেনের কটা কক্ষপথ প্রথম কক্ষপথে 2 পরের কক্ষপথে 5টা তাহলে নাইট্রোজেনের কক্ষপথ কটা দুটি কক্ষপথ কয়টি দুটি এই তো দুটি প্রথম কক্ষপথে 2টো পরের কক্ষপথে 5টা মোট 7টা তাহলে যতগুলি কক্ষপথ সেই কক্ষপথের সংখ্যাই হলো পর্যায় তাহলে দুটি কক্ষপথ তাহলে পর্যায় কত পর্যায় সমান 2 ক্লোরিন কত নম্বর পর্যায় 3 নম্বর পর্যায় তাহলে কক্ষপথের সংখ্যা সমান পর্যায় ক্লিয়ার তাহলে এই হলো আমাদের পর্যায় সারণীর কমপ্লিট ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা এবং ভালো লাগলে ক্লাসটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো চলো দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ক্লাসে আজকে এই পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করো সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনা করছি সেই আশীর্বাদও করছি সবাই ভালো করে পড়াশোনা করো চলো আজকে এই পর্যন্ত টাটা